ভাই কি ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম তোমাদের সাথে আজকের ক্লাসের লাইভে। ওকে, আমাকে ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছ? একটু কমেন্ট সেকশনে জানাও। আজকে কিন্তু আমাদের ভেক্টর পর্ব 2। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো ভেক্টর পর্ব 1-এ যে এইচডব্লিউ তে দিয়েছিলাম সেটা কি করেছিলেন আপনারা? ভেক্টর পর্ব 1-এ আমরা যে এইচডব্লিউটা তোমাদেরকে দিয়েছিলাম, এইচডব্লিউ করছিলা? এইচডব্লিউটা কি করছিলা? যে একটা চাকা অর্ধবার ঘুরলে পি বিন্দুর সরণ কত করছিলা? করছিলা? ওইটা করে ফেলো। হ্যাঁ, যারা করনি তারা কইরো। ওকে, সো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে লাইভ ক্লাসে খুব ছোট একটা লাইভ হবে এবং খুব সহজ বুদ্ধ একটা লাইভ হবে। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের ভেক্টর পর্ব 2। তো ভেক্টর পর্ব 1-এ আমরা পড়েছিলাম ভেক্টর রাশি কোনগুলো? ভবে, সব, প্রিয়তম, ভাসে, টুনির, তিতা, প্রেমে, তাই না? সেভাবে আমরা মনে রেখেছিলাম। স্কেলার রাশিতে আমরা মনে রাখতে পারি ভেক্টর রাশি, স্কেলার রাশি। তারপরে সরণ কেন ভেক্টর, দূরত্ব কেন স্কেলার, তড়িৎ প্রবাহ কেন স্কেলার, চাপ কেন স্কেলার, কোনো তলের ক্ষেত্রফল কখন ভেক্টর রূপে ক্রিয়া করে, এই সকল কিছু আমরা গত ক্লাসে জেনেছিলাম। তোমাদের কাছে আমার এখন প্রশ্ন, তল বা ক্ষেত্রফল ভেক্টরের দিক কোন দিকে? কেউ আমাকে একটু বলো, ক্ষেত্রফল ভেক্টরের দিক কোন দিকে? ইয়েস, 14.89 হচ্ছে অ্যান্সার। বলো তো দেখি আন্ডা বাচ্চারা, ক্ষেত্রফল ভেক্টর বা এরিয়া ভেক্টরের দিকটা কোন দিকে? এরিয়া ভেক্টরের, দ্য ডিরেকশন অফ এরিয়া ভেক্টর, দ্য ডিরেকশন অফ এরিয়া ভেক্টর কোন দিকে বলতে পারবা কেউ? এরিয়া ভেক্টরের দিক কোন দিকে? আমি গত ক্লাসে পড়াইছি এটা। এরিয়া ভেক্টরের দিক কোন দিকে? এরিয়া ভেক্টরের দিক কোন দিকে? তাসমিয়া জাফরিন, ভেরি গুড আপু। তলের উপর লম্ব। শাওরিন বিনতে আরিফ, লামিয়া বিনতে কবির, লম্ব দিকে। এই লম্ব শুধু লম্ব দিকে বললে হবে না, বলতে হবে তলের উপর লম্ব বরাবর। তলের উপর লম্ব বরাবর। এই ধরো আমরা একটা কিবোর্ড খুলে নিয়ে এসেছি। এই কিবোর্ড যে তলটা, এই যে এই তলটা, এই তলের দিক কোন দিকে? ঠিক তলের উপর একটা লম্ব টেনে দেব সেই বরাবর। তলটাকে যদি আমরা এইভাবে রাখি, এই উল্টাপাল্টা ক্লিক হয়ে যাচ্ছে, তাহলে জাস্ট তলের উপর আমরা লম্ব টেনে দেব, সেই লম্ব দিকে হবে তলের দিক। ওকে, তলের উপর লম্ব বরাবর। এই তো বুঝতে পেরেছো সবাই, ভেরি গুড। তো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা শুরুই করব একটা অসাম অঙ্ক দিয়ে। এই অসাম অঙ্কটা আমরা গত ক্লাসে করাইছি বাবারা। তো দেখি তো অঙ্কটা কে কে করতে পারে। সময় হচ্ছে 1 মিনিট। সময় হচ্ছে 1 মিনিট না, সময় দিব আমি 1 মিনিট 20 সেকেন্ড। রেডি, স্টেডি অ্যান্ড গো। দেখি এই অসাম অঙ্কটা কে কে করতে পারো দেখি। যারা করতে পারো তারা বুলেটিয়ান। যারা এই অসাম অঙ্কটা করতে পারবে তারা বুলেটিয়ান, বই কি আর কিছুই নয়। আন্ডা বাচ্চারা দ্রুত অঙ্কটা করে ফেলো। প্রথম পত্র 26। মাই ডিয়ার আন্নু বাচুস, কমপ্লিট দিস টাস্ক উইথিন ইউর, এই যে বিমানে উঠলে বলে, সরি, 40 সেকেন্ড লিভস, 45 সেকেন্ড লেফটস। আরে আরে কিরে ভাই, 21.08209। ওরে বাপ রে বাপ, এত দ্রুত! সবাই বুলেটিয়ান, সবাই বুলেটিয়ান। কারণ একটা কথা বলি, বুয়েটও তোমাদেরকে ধরে রাখতে পারবে না। এই কারণ তোমরা বুয়েটের চেয়েও গতিশীল।
মানে এই কারণে তোমাদের নাম হচ্ছে বুলেটিয়ান, বুলেটের মতো গতিশীল তো, ফাস্ট তো, এই কারণে তোমরা বুলেটিয়ান। আচ্ছা তার আগে আমরা একটু বলো তো, নটরডেমের এক্সামে তো রেজাল্ট আজকে দিল, তো কি অবস্থা, কারো কি হয়েছে? কারো হয়েছে? নটরডেম এক্সামে রেজাল্ট দিছে আজকে, তো আমার এখান থেকে কেউ কেউ নটরডেম হয়েছ? নটরডেমিয়ান, মিস্টার নটরডেমিয়ানস, নটরডেম, দেখি তো কে কে নটরডেমিয়ান হয়েছে একটু কমেন্টে জানো। বাদান আমি বলছি এক্সাম দেই নাই, এক্সাম যারা দিছো তারা একটু বলো আমারে এনডিসির কি খবর, কি অবস্থা, কি অবস্থা বলা ভাই, এনডিসিতে এক্সামই দেয় নাই, তোরা কি এক্সাম দিস না? তোরা যে বুলেটিয়ান, তোর তো নটরডেম হয়ে যাওয়ার উচিত। আরে প্যারা নাই, নটরডেম হইলে হইলো, না হইলে নাই, নটরডেম না হয়েও বুলেটে কোপায় দিবা, ওকে কোপায় দিবা, কোপাকপি হবে এক্সাম। আচ্ছা প্যারা নাই, চিল, না হইলে নাই, হইলে ভালো। ওকে হয় নাই, এক্সাম দেই নেই, হাস। ওকে, তো আমরা আমাদের যেখানে ছিলাম সেটা শুরু করি। এটা মনে হয় গত ক্লাসেই করাইছি, এই কারণে সবাই মোটামুটি মোটামুটি সবাই সবাই দেখে দেখে উত্তর দিয়ে দিছে। এবার আমরা আমাদের শুরু করি। ওকে, তো আমরা আজকে শুরুই করব ভেক্টরের গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা দিয়ে। সবাই আমার সাথে সাথে লিখবা, ওকে? সমান ভেক্টর, প্রথম কথা হচ্ছে সমান ভেক্টর লিখো। সমজাতীয়, কি লিখবো? সমজাতীয়, সমজাতীয় ও সমমানের, সমমানের সমমানের দুটি ভেক্টর, দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, একই দিকে ক্রিয়া করলে, সমজাতীয় সমমানের দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদেরকে তাদেরকে সমান ভেক্টর বলে, সমান ভেক্টর বলে। সেই সংজ্ঞাগুলো একটু লিখে নাও এবং এগুলো বুঝতে হবে, ওকে? এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। সমজাতীয় ও সমমানের, সমজাতীয় মানে কি ভাইয়া? একটা যদি বল ভেক্টর হয় আরেকটারও বল ভেক্টর হইতে হবে, একটা যদি বেগ ভেক্টর হয় আরেকটারও বেগ হইতে হবে, একটা যদি সরণ ভেক্টর হয় আরেকটারও সরণ ভেক্টর হইতে হবে, মানে দুইটা একই জাতের হইতে হবে। একটা বল আর একটা সরণ তাইলে হবে না, ওকে? তাহলে একটা বল হলে অপরটাকে বলই হইতে হবে, ওই ক্যাটাগরিরই হইতে হবে। তো আলটিমেটলি সমজাতীয় বলতে বোঝায় যে একই জাতের এবং সমমানের, সমমানের বুঝো, সমমান মানে দুইটা ভেক্টরের মানও এক থাকবে এবং এরা যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। যেমন ধরো এই হচ্ছে একটা ভেক্টর, ধরো আমি বললাম এই ভেক্টরটার নাম হলো এ ভেক্টর, এই এ ভেক্টরের এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটারে বলা হয় পাদবিন্দু, কেউ আবার পাদ ভাইবো না, এটা পাদ বিন্দু বলে, মানে টেইল, লেজ, লেজ বলে। আর এটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য দ্বারা এটার মান বোঝানো হয়। ধরো এটার দৈর্ঘ্য 5, মানে 5 একক, তাহলে এটার মান হচ্ছে 5, এটার মান কত? 5, মান 5। তো এবার যদি সিমিলার আরেকটা ভেক্টর এটাই হয়, সেম হয়, সেম ভেক্টর, যে দেখো এটার নাম আমি দিলাম বি ভেক্টর, বাট এটার মানও 5, মান 5, মানে দেখো ভাই একটা ভেক্টর সাইনের দৈর্ঘ্য দ্বারা বোঝানো হয় তার মান, তাহলে উপরেরটার দৈর্ঘ্য আর নিচেরটার দৈর্ঘ্য সেম না ভাই, কপি করে বসাইতে সেমই তো হবে। তো দুইটার দৈর্ঘ্য সেম, দুইটা একই জাতের ভেক্টর, সমজাতীয় ভেক্টর, মানও সেম এবং একই দিকে ক্রিয়াশীল, তাহলে এরা হচ্ছে পরস্পর সমান ভেক্টর। এক্ষেত্রে লেখা যায় এ ভেক্টর সমান বি ভেক্টর, ওকে? এক্ষেত্রে কি লেখা যায়? এ ভেক্টর সমান বি ভেক্টর লেখা যাবে, ওকে? কারণ এদের মান সমান, দিকও সমান, মান সমান, এটার মানও 5, এটার মানও 5, এটার দিক যেদিকে এটার দিক ওই দিকেই, মান সমান দিক সমান, সুতরাং এদেরকে আমরা বলবো সমান ভেক্টর, ওকে? কথা কি বুঝতে পারছি? মান সমান দিক সমান, সুতরাং এদেরকে আমরা বলবো সমান ভেক্টর। এই গেল আমাদের সমান ভেক্টর। এই সমান ভেক্টর বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা আমাকে বলো তো দেখি, তোমরা আমাকে বলো, এই যে এটা হচ্ছে একটা বেগ, এই বেগের মান, এটা হচ্ছে বেগ ভেক্টর এবং এটার মান 5 মিটার পার সেকেন্ড।
আর এই ভেক্টরটা হচ্ছে তো একটা বল, এটা হচ্ছে একটা বল ভেক্টর এবং এটার মান হচ্ছে 5 নিউটন। এরা কি সমান ভেক্টর কি না? উত্তর দাও, এরা সমান ভেক্টর নাকি না? ইয়েস অর নোতে উত্তর দাও, ইয়েস অর নো, কোনটা হবে অ্যান্সার? এরা কি পরস্পর সমান ভেক্টর কি না? এই তো পোলাবাইন বুঝে গেছে। আরে শালার, আমার পোলাবাইন সব বুলেট, পোলাবাইন বুঝে গেছে। তাহলে এখানে এরা সমান ভেক্টর না, কারণ এরা একই জাতের না। সমান ভেক্টর হইতে হলে অবশ্যই সমজাতীয় হইতে হবে, সমমানের হইতে হবে, এবং এরা যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদেরকে সমান ভেক্টর বলবো। যেমন এরা দুইজন সমান ভেক্টর, এরা সমান ভেক্টর নয়। এটার অ্যান্সার হচ্ছে নো, নো, সমান ভেক্টর নয়, সমজাতীয় না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, বুলেটিয়ান। রেডি? সমান ভেক্টর বুঝলাম, লিখছো, লিখে ফেলো। বিপরীত ভেক্টর কাকে বলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্ক করার ক্ষেত্রে এই সংজ্ঞাটা কাজে লাগবে। হ্যাঁ, বিপরীত ভেক্টর ভালো মতো মাথায় ঢুকিয়ে নাও, ভালো মতো মাথায় ঢুকিয়ে নাও। সমজাতীয়, সমজাতীয় ও সমমানের, ও সমমানের, সমজাতীয় ও সমমানের দুটি ভেক্টর দুটি ক্রিয়া করে, তাহলে তাদেরকে আমরা বলবো বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, তাহলে তাদেরকে আমরা বলবো পরস্পর বিপরীত ভেক্টর। ওকে, পরস্পর বিপরীত ভেক্টর। ইজ ইট নেট প্রবলেম? এই কোর্সে আমরা তো আস্তে আস্তে ক্লাস করাচ্ছি, তো তোমরা তোমাদের যে সকল বন্ধুরা আছে যে ফিজিক্স শিখতে চায় তাদেরকে অবশ্যই সাজেস্ট করবা। লাইভ কি দেখা যাচ্ছে না? দাঁড়াও 1 মিনিট দেখি। পরস্পর, এই যে দেখা যাচ্ছে, আমি তো নিচে দেখতে পাচ্ছি, এই যে দেখা যাচ্ছে, আমি তো নিচে দেখতে পাচ্ছি, এই যে আই এম ক্লিয়ার। এটার অ্যান্সার হচ্ছে ক্রিয়া, ক্রিয়া। এটা এই কোর্সে আমরা তো আস্তে আস্তে ক্লাস করাচ্ছি। ওকে, অল ওকে, অল ওকে, অল ওকে। তো তোমরা হ্যাঁ, ভিডিও একটু পর পর আটকে পড়ছে। আচ্ছা, এখন ঠিক আছে, আমি একটু দেখি। ভাই খেলেন না, নেট প্রবলেম হতেছে। না না, নেট আটকে দিচ্ছে, খেলার দরকার নেই এখন। হ্যালো ভাই, চেক করে বল করে এক মার লাগবে তো। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। কি শুনছে বাদল ভাই? ওকে, সো আমরা দেখে আসলাম নেটের প্রবলেম কেন। ওকে রেডি? সো আমরা যেখানে ছিলাম, ওকে আমরা যেখানে ছিলাম, ওকে। তো একটা কথা সেটা হলো যে আমরা যেহেতু আস্তে আস্তে শুরু করছি, অবশ্যই তোমরা তোমাদেরকে বন্ধুদেরকে জানাবা যারা ফিজিক্সের জন্য খুঁজতেছে যে কোথায় এনরোল করবে না করবে। যদি আমাদের ক্লাসগুলো তোমাদের মাঝে একটু পজিটিভিটি তৈরি করে, একটু ফিজিক্সের প্রতি ভালোবাসা তৈরি করতে সক্ষম হয়, তাহলে অবশ্যই সবাই সকলের বন্ধুদেরকে জানিয়ে দিও। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, সমজাতীয় সমমানের দুটি ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। ভালো করে শুনো, এই মনে করেন একটা ভেক্টর, ওকে, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর, এটার মান হচ্ছে 5। দেখো আমি কিন্তু কখনোই এ ভেক্টর সমান 5 লিখতেছি না,
কারণ ভেক্টর সমান কখনোই মান লেখা যায় না। এটা হচ্ছে একটা ভেক্টর, ভেক্টর মানে মান এবং দিক দুইটাই লিখতে হবে। তাহলে ভেক্টর সমান কখনোই মান লেখা যায় না, এই কারণে আমি এটার নাম এখানে দিচ্ছি এ ভেক্টর এবং এটার মান এখানে লিখতেছি 5। ওকে, এমন করে এই একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর হচ্ছে এটা সমান ভেক্টর, কিন্তু এটার দিক একদম উল্টা দিকে, এটার দিক একদম উল্টা দিকে, এটা সমান ভেক্টর মানে সমান মান, সমমান। তাহলে এটার মানও কত 5, কিন্তু এটার দিক তার উল্টা দিকে, সো এটা আমি নাম দিলাম বি ভেক্টর। তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর বিপরীত ভেক্টর। সুতরাং এখান থেকে লেখা যাবে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাসের বি ভেক্টর, মানে এ এবং বি পরস্পর বিপরীত দিকে। এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাসের বি ভেক্টর, শর্তটা লিখে নাও। হ্যাঁ, একটা কথা ভালো মতো মাথায় রাখবো, সেটা হচ্ছে যে বিপরীত ভেক্টর হলে এটার মান -5 হবে? মোটেও না, এটার মান একই থাকবে। দেখো এটার মান যদি 5 হয় এটার মানও 5, কারণ মান সমান হবে, মান কিন্তু বিপরীত হয় না। দেখো সমান মান থাকবে, দিকটা বিপরীত, দিক বিপরীতের কারণে ভেক্টরের আগে মাইনাস দিতে হবে। আমি যদি বলে এখানে যদি মান নিয়ে বলে তাহলে আমি লিখতে পারবো মান এ ভেক্টরের মান সমান বি ভেক্টরের মান, এটা লেখা যাবে, এটা কোনো ঝামেলা না। মানে বিপরীত ভেক্টরের মান সমান, খালি দিকটাই উল্টা হয়, আর দিক উল্টা হইলে ভেক্টরের সামনে মাইনাস দিতে হয়, দিক উল্টা হলে ভেক্টরের সামনে মাইনাস দিতে হয়। আর একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এখানে আমাদের একটা ভেক্টর আছে, এখানে হচ্ছে আমাদের এ ভেক্টর, বা না এ ভেক্টর তো নাম দিছি, এটার নাম ধরো পি ভেক্টর এবং এটার মান হচ্ছে 10 নিউটন। তোমাকে বললো পি ভেক্টরের বিপরীত ভেক্টর অঙ্কন করো, পি ভেক্টরের বিপরীত ভেক্টর অঙ্কন করো, পি ভেক্টরের বিপরীত ভেক্টর অঙ্কন করো। তোমাকে বললো পি ভেক্টরের বিপরীত ভেক্টরের অঙ্কন করো। তাহলে দেখো পি ভেক্টরটাকে আমরা জাস্ট সিম্পলি উল্টায় দিব। এই যে এই পি ভেক্টরটাকে আমরা জাস্ট সিম্পলি উল্টায় দিব, এই যে উল্টায় দিলাম, এই যে দেখো এটাকে উল্টায় দিব, এই যে এটা উল্টায় দিব, এই যে এটা যে উল্টায় দিলাম এটাই হবে পি ভেক্টরের বিপরীত ভেক্টর, জাস্ট উল্টা করে দিবা। এবং এই ভেক্টরটার নাম হলো মাইনাস পি ভেক্টর, এটার নাম, এটা হচ্ছে তার নাম, এটা হবে মাইনাস পি ভেক্টর, এটার নাম হচ্ছে মাইনাস পি ভেক্টর। বাট এটার মান কত থাকবে? এটার মান 10 নিউটনই থাকবে, মান কিন্তু কখনোই মাইনাস হবে না। ভেক্টরটা জাস্ট উল্টে গেছে, উল্টা এলে এটা পি এর বিপরীত ভেক্টর মাইনাস পি ভেক্টর, পি এর বিপরীত, তাহলে এটাই হচ্ছে পি ভেক্টরের বিপরীত ভেক্টর মাইনাস পি ভেক্টর এবং এর মান হচ্ছে 10। আবার যদি বলে মাইনাস পি ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা, যদি বলা হয় মাইনাস পি ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা, যদি বলা হয় মাইনাস পি ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা, তাহলে এই যে মাইনাস পিটাকে ধরে কপি করলাম, এরপরে এটাকে উল্টায় দিব, এই যে এটা হচ্ছে মাইনাস পি ভেক্টরের বিপরীত ভেক্টর, আবারও সেটা পি ভেক্টরই পাচ্ছি এবং এটার মান হচ্ছে 10। দেখো ভাই, একটা ভেক্টরকে আমরা বারবার উল্টাচ্ছি পাল্টাচ্ছি, তারপর কিন্তু তার মানের চেঞ্জ হবে না, খালি উল্টাইলে দিকের পরিবর্তন হয়। একটু স্টার দিয়ে লিখে নাও, স্টার দিয়ে নাও, ভেক্টর উল্টালে মানের পরিবর্তন হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। অঙ্ক করার ক্ষেত্রে এগুলো লাগবে, মানের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। ভেক্টর উল্টাও পাল্টাও যা মন চায় করো, মানে একটা ভেক্টরকে যদি উল্টায় দাও মানের কোনো পরিবর্তন হবে না, অনলি ডিরেকশনটা চেঞ্জ হবে। লিখে নাও অনলি, এই যে এটা আমি গোলাপি কালার দিয়ে লিখি যেন তোমার মনে থাকে, অনলি ডিরেকশন চেঞ্জ হয়, ডিরেকশন মানে দিকের চেঞ্জ হয়, অনলি দিক পরিবর্তন হয়, পরিবর্তন হয়। ওকে, সো এই কথাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এই কারণে আমরা এগুলো হচ্ছে বেসিক, আস্তে আস্তে বেসিকটা বিল্ড আপ হবে। তাহলে আমরা বিপরীত ভেক্টর থেকে কি বুঝলাম, যে কোনো এক সমমানের সমজাতীয় ভেক্টর যদি উল্টা দিকে কাজ করে পরস্পর, তাদেরকে আমরা বিপরীত ভেক্টর বলবো। এবং বিপরীত ভেক্টরে মানের কোনো পরিবর্তন হয় না। একটা ভেক্টরকে যদি উল্টা করে দিই, সাপোজ এই হচ্ছে এ ভেক্টর, এ মনে করো ইয়াসিন ভাই ভেক্টর, তাহলে ইয়াসিন ভাইয়ের বিপরীত ভেক্টর কোনটা? এই যে এটা হচ্ছে ইয়াসিন ভাইয়ার বিপরীত ভেক্টর, জাস্ট দিকটা এদিকে, মানটা একই থাকবে। এই তো, আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? আমরা
ওকে, সবাই ক্লিয়ার? বিপরীত ভেক্টরটা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। বিপরীত ভেক্টরটা ক্লিয়ার। এরপরে সদৃশ ভেক্টর লিখো। সমজাতীয়, অবশ্যই সমজাতীয় হবে। সমজাতীয়, সমজাতীয় সম বা অসম মানের, সম বা অসম মানের, অসম মানের ভেক্টর একই দিকে কাজ করলে, একই দিকে ক্রিয়া করলে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। তাদেরকে সদৃশ ভেক্টর বলে। যেমন এই মনে করো একটা ভেক্টর, হ্যাঁ, এবং এটা হচ্ছে আরেকটা ভেক্টর। দুইটার মান কিন্তু সেম না, বুঝতেই পারছো, দৈর্ঘ্য সেম যেহেতু না, মান সেম না। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, বাট এরা সমজাতীয়, একই দিকে ক্রিয়া করছে, তাহলে এরা পরস্পর সদৃশ ভেক্টর। ওকে, যেমন ধরো আমি যদি আরও একটা আঁকি, এই যে এটা, আরও যদি একটা আঁকি, এটা, এগুলো সবই ভাইয়া সদৃশ ভেক্টর, একই জাতীয় ভেক্টর, কিন্তু একই দিকে ক্রিয়া করছে। মান সেম নাও হইতে পারে, মান সেমও হইতে পারে, সেম নাও হইতে পারে। যেমন ধরো এইটা মান সেম, কিন্তু একই দিকে ক্রিয়া করলে, একই জাতীয় ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। তো আবার দেখো এইটা আর এটা আবার কিন্তু সমান ভেক্টর, তাহলে আমরা এখান থেকে একটা সুন্দর প্রশ্ন তৈরি করতে পারি, অনুধাবন প্রশ্ন, যে সকল সমান ভেক্টর সদৃশ, সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান নয়। সদৃশ ভেক্টর সমান নয়, এটা কি ব্যাখ্যা করতে পারবা? এটা খ নম্বরে আসছে বিভিন্ন বোর্ডে। সকল সমান ভেক্টর মানেই হচ্ছে সদৃশ, বাট সকল সদৃশ মানেই কিন্তু সমান নয়। যেমন এখানে এই প্রত্যেকটা ভেক্টর কিন্তু সদৃশ ভেক্টর, কারণ একই জাতীয় একই দিক, একই জাতীয় একই দিক, তার মানে সদৃশ ভেক্টর। বাট মজা দেখো, এরা কিন্তু সবাই সমান না। বাট এবার আমরা যদি সমান ভেক্টর আঁকি, এই হচ্ছে ভেক্টর, এই হচ্ছে ভেক্টর, এরা পরস্পর সমান ভেক্টর। দেখো এটা যা আমাদের, এটাও তা, সমান ভেক্টর, দৈর্ঘ্য সেম, দিকও একই আছে, তাহলে সমান ভেক্টর, এবং একই সাথে এটা কিন্তু সদৃশ ভেক্টর। এটা সদৃশ ও সমান, মানে সমান ও সদৃশ বলা যায়। এটা সমান ও একই সাথে কিন্তু সদৃশ, সদৃশ মানে একই দিকে ক্রিয়াশীল হইতে হবে, তাহলে একই দিকে ক্রিয়াশীল এবং এরা পরস্পর সমান, তাহলে সমান ভেক্টর মানেই সদৃশ, কিন্তু সকল সদৃশ সমান নয়। এটাকে ব্যাখ্যা করতে পারবো? জাস্ট দুইটার সংজ্ঞা দিয়ে দিব। এই যে আমি একটু ব্যাখ্যাটা বলি, কিভাবে বলবা তোমরা? বলবা সমান ভেক্টর হলো সমজাতীয় একই মানের ভেক্টরগুলো যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাদেরকে সমান ভেক্টর বলে। আর সদৃশ ভেক্টর হলো যে সমজাতীয় কিন্তু ভিন্ন ভিন্ন মানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাদেরকে সদৃশ বলে। এখন আমরা দেখতে পাচ্ছি সমান ভেক্টরে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল, তার মানে তারা সমান এবং সদৃশ। কিন্তু সদৃশ ভেক্টরগুলো পরস্পরের মান সমান নাও হতে পারে, সুতরাং আমরা বলতে পারি সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান নয়। এই তো পারবো, ভেরি গুড। এগুলো খ নাম্বারে আসবে, এগুলো কি পড়ানোর দরকার আছে? এগুলো তোমরা অটোমেটিক পারবা। এবার বলো বিসদৃশ ভেক্টর কাকে বলে? ভাই আমি আর সংজ্ঞা লিখবই না, আমি এখানে লিখে দিচ্ছি। বিসদৃশ মানে সমজাতীয় সম বা অসম মানের, সম বা অসম মান, সমানও হইতে পারে অসম মানও হইতে পারে, অসম মানের ভেক্টরগুলো যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়। একটু গুছিয়ে লিখো তোমরা, গুছিয়ে লিখতে পারলে আমি বুঝবো তোমরা বুঝেছো। বিপরীত দিকে ক্রিয়া করে, এই তিনটা কথা সাজায় লিখতে হবে। যে সমজাতীয় সম বা অসম মানের ভেক্টরগুলো যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদেরকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। তাদেরকে আমরা কি বলে দিব? বিসদৃশ ভেক্টর। যেমন ধরো এই হচ্ছে একটা ভেক্টর,
এই দিকে হচ্ছে আরেকটা ভেক্টর এই দিকে, তাহলে এরা পরস্পর বিসদৃশ। দেখো এরা সমজাতীয়, ঠিক আছে, যেমন এ ভেক্টর এটার মান ধরো 10, এটা বি ভেক্টর এটার মান ধরো 5, এরা সমজাতীয়, কিন্তু এরা কিন্তু ভাইয়া সমজাতীয়। সমজাতীয় হলে কি হয়েছে, এদের মান সমান না, আবার এদের দিকও সমান না, তাহলে এদেরকে আমরা কি বলবো, বিসদৃশ ভেক্টর বলবো। দেখো দিক সমান না, মানও সমান না, বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে এদেরকে হচ্ছে বিসদৃশ বলবো। তো এটার সাথে এটা রিলেশন কি তোমরা বুঝতে পারতেছো? এর সাথে বি এর রিলেশন যদি বের করতে চাই, দেখো বি এর মান 5, এর মান 10, তাহলে আমরা বলতে পারি এ এবং বি একে অপরের বিপরীত দিকে, এটা তো শিওর, বিপরীত দিকে হলে মাইনাস দিতে হয়। আবার এর মান যা সেটা বি এর মানের দ্বিগুণ, তাহলে বি এর মানকে যদি 2 দ্বারা গুণ দিই তাহলে আমরা একটা এ ভেক্টর পাবো। তাহলে এটা কিন্তু ভাইয়া পরস্পর বিসদৃশ ভেক্টর, তাই না? দেখো এ আর বি এর মান কিন্তু সমান না, এ এর মান আর বি এর মান কিন্তু সমান না। এই যে এ এর মান বি এর মান, আচ্ছা মান শুধুমাত্র মান নিয়ে যদি বলি যে এ এর মান আর বি এর মান সমান নয়, আবার দিক উল্টা দিকে, সো এরা পরস্পর বিসদৃশ ভেক্টর। এবার বলো সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। পারবো না ব্যাখ্যা করতে? সকল বিপরীত ভেক্টর মানেই বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ বিপরীত না। যেমন এটা বিসদৃশ, এরা পরস্পর বিসদৃশ, বাট এরা কি বিপরীত? না, এটার মান সেম না, সো এরা বিপরীত না। আশা করি পারবো। সমজাতীয়, ইয়েস, বি যদি 7 হইতো তাহলে তো আর এই ইকুয়েশন লিখতে পারতাম না। আচ্ছা ধরো বি এর মান 7, একজন বলছে বি এর মান যদি 7 হতো, তাহলে এটা 10 আর 7 এর মধ্যে রিলেশন কিভাবে বের করে? তাহলে এ এভাবে লিখতাম, ফার্স্ট অফ অল এ ইজ নট ইকুয়াল টু বি ভেক্টর, আমি ফার্স্ট টাইম মাইনাস দিলাম। এবার এ আর বি এর মানের মধ্যেও রিলেশন লেখাইতে হবে, যে এ ভেক্টর আর বি ভেক্টর উল্টা দিকে না, তাই মাইনাস দিছি, কিন্তু মান তো সমান না। মান সমান দিক সমান হলে আমি মান এবং দিক দুইটা সমান হলে আমি এভাবে লিখতাম এ ইজ ইকুয়াল টু বি ভেক্টর, কিন্তু দিক উল্টা দিকে, তাই মাইনাস দিব। এবার মান তো সমান না, মানটা ব্যালেন্স করতে হবে। এটার মান যদি 7, এটার মান যদি 10 হয়, তাহলে এ সমান হবে 10 আর 7 এর মধ্যে রিলেশন কেমনে বের করে? কয়টা 7 মিলে একটা 10 হয় বলো? কয়টা 7 মিলে একটা 10 হয়? 7 ইন্টু সামথিং, এটা এইভাবে করা যায়, ইজ ইকুয়াল টু 10, তাহলে সামথিং ইজ ইকুয়াল টু 10/7, তাই না? তার মানে আমরা জাস্ট এই যে এটার সামনে 10/7 দিলেই হইতো তখন। কথা কি বুঝছো? একজনের প্রশ্ন হলো ভাইয়া বি যদি 7 হইতো তাহলে এ আর বি এর মধ্যে রিলেশন কি? তাহলে ভাইয়া এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 7, তাহলে 10 আর 7 এর মধ্যে রিলেশন। তো বুঝতে হবে কয়টা 7 মিলে একটা 10 হয়। এই যে বি এর মান তো 7, তাই না? তো বিটাকে এমন কিছু দিয়ে গুণ দিতে হবে যা গুণ দিলে বি এর গুণফলটা এ এর সমান হয়। তাহলে কয়টা 7 মিলে একটা 10 হয় সেটা আমি বীজগণিত দিয়ে করতে পারি। যে আমি ধরে নিচ্ছি x মানে x সংখ্যক 7 এর গুণফল 10, তাহলে x এর মান হবে 10/7। এই যে এখানে তখন 10/7 বসাইতাম, এ আর বি এর যদি সম্পর্ক চাইতো। একজন লিখছে -3 + b, হয় না রে বাপ। সমজাতীয় মানে একই জাতীয়, অর্থাৎ বল হলে বল, ভেক্টর হলে ভেক্টর, মানে সরণ হলে সরণ, এই তো জিয়ান, এই তো বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা রেডি, পরের কোশ্চেন। স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর হচ্ছে যে এই দেখো একটা ভেক্টর আমরা অঙ্কন করলাম, এই হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরের আমি আর সংজ্ঞা লিখবো না, এগুলো সহজ সংজ্ঞা। এই পয়েন্টটাকে বলা হয় পাদবিন্দু এবং এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছে মতো নেওয়া যায় তাহলে তাকে বলা হয় স্বাধীন ভেক্টর। ইচ্ছে মতো ভেক্টরের পাদবিন্দু সরানো যায়। ধরো আমি এই ভেক্টরটাকে এখানে লিখলাম, কিছুক্ষণ পর আমার মন চাইলো আমি ভেক্টরটাকে ধরে এখানে লিখলাম, ভেক্টরটাকে ধরে এখানে লিখলাম, ভেক্টরটাকে ধরে এখানে লিখলাম, তাহলে দেখো তো ওর পাদবিন্দুটাকে আমরা ইচ্ছে মতো সরাতে পারছি। তাহলে এই ভেক্টরগুলোকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। ওকে, বইয়ের সংজ্ঞাটা সুন্দর মতো আছে, পড়ে নিবা। পাদবিন্দু ফিক্সড না, পাদবিন্দু ফিক্সড না, সহজ কথা, পাদবিন্দু ফিক্সড না। এই তো একজন উল্লেখ করে দিয়েছে, ফিক্সড নয়। কি ফিক্সড নয়? পাদবিন্দু। ওকে, পাদবিন্দু, পাদবিন্দু ফিক্সড না, এই ধরনের ভেক্টরকে আমরা বলবো স্বাধীন ভেক্টর।
তাহলে বলো তো সীমাবদ্ধ ভেক্টর কি? ভাইয়া পাদবিন্দু ইচ্ছে মতো নেওয়া যাবে না, পাদবিন্দু ফিক্সড, পাদবিন্দু ফিক্সড, পাদবিন্দু ফিক্সড হলে আমরা তাদেরকে বলবো সীমাবদ্ধ ভেক্টর। যেমন এটা একটা ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, এদের পাদবিন্দু এখানে ফিক্সড, সেই ভেক্টরগুলোকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। এগুলো থেকে প্রশ্ন আসে না, সংজ্ঞা মনে রাখবা খালি। বিপ্রতীপ ভেক্টর, ধরো এই একটা ভেক্টর, মনে রাখবা এই ভেক্টরটা দিক বোঝায়, যেদিকে অ্যারো চিহ্ন এটা হচ্ছে দিক, আর এটা দৈর্ঘ্য দ্বারা বোঝায় এটার মান। সেটার মান মনে করো 10 নিউটন, এবং এটা হচ্ছে পি ভেক্টর, একটা পি একটা ভেক্টর। ওকে, সো এর বিপ্রতীপ ভেক্টর মানে কি? এর বিপ্রতীপ ভেক্টর যদি হয় কিউ, সেই বিপ্রতীপ ভেক্টর হচ্ছে 1/p, মনে থাকে যেন। আচ্ছা না, এটা হলো না। বিপ্রতীপ ভেক্টর যদি হয় কিউ, এই মনে করো বিপ্রতীপ ভেক্টর কিউ, এটার নাম আমি দিলাম কিউ, তাহলে এটার মান হবে, এটার বিপ্রতীপ মান, বিপ্রতীপ মান কেমন হবে? মান হবে বিপ্রতীপ, বিপ্রতীপ, বিপ্রতীপ মান হলে তাদেরকে আমরা বলবো বিপ্রতীপ ভেক্টর। যেমন এই যে কিউ ভেক্টরের মান হবে 1/10, 1/10, মানে পি এর বিপ্রতীপ ভেক্টর কোনটা? কিউ, যার মান হচ্ছে 1/10। মনে থাকবে, পি এর মান যা, তার বিপ্রতীপ মান 1/10। যদি পি এর মান 5 হইতো, কিউ এর মান হতো 1/5, তাহলে এই ভেক্টরগুলোকে আমরা বলবো বিপ্রতীপ ভেক্টর। যে এটার মান হবে 1/10, তাহলে এটাই হচ্ছে আমাদের বিপ্রতীপ ভেক্টর। এই যে যে দুটি ভেক্টর মান যদি একে অপরের বিপ্রতীপ হয়, তাদেরকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। ভেরি গুড সানজিদুল ইসলাম, ভেরি গুড। 4 এর বিপ্রতীপ ভেক্টর হচ্ছে, ভেক্টরের মান হচ্ছে 1/4, ভেক্টর না, বলবা 4 এর বিপ্রতীপ ভেক্টরের মান হচ্ছে 1/4, এটা মান। 1/4 তো আর ভেক্টর না। বিপ্রতীপ বুঝতে পেরেছো? এবার সমরেখ ভেক্টর, ভাই এটা তো নাম থেকেই বোঝা যায়। এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, বা আমি এখানে দেখাই, এই হচ্ছে একটা ভেক্টর। ওকে, এই ভেক্টরের উপরে আরেকটা ভেক্টর, মনে করে এইটা, হ্যাঁ এটার উপরে আরেকটা ভেক্টর, মনে করে এইটা। দেখো তো এই তিনটা ভেক্টরই একই সরল রেখার উপরে না, একই সরল রেখা বরাবর। আবার দেখো এটাও এরকমও হইতে পারে জিনিসটা, যে এই দিকেও হইতে পারে। এই যে 4টা ভেক্টর, এই যে 5 নাম্বার ভেক্টর, দেখো তো এই প্রত্যেকটা ভেক্টর একই সরল রেখা বরাবর, একই সরল রেখা বরাবর ক্রিয়াশীল ভেক্টরগুলোকে আমরা বলবো সমরেখ ভেক্টর। তাহলে এই যে সবগুলো ভেক্টর যেহেতু একই সরল রেখা বরাবর, এটা দিকের কোনো ম্যাটার না, একই সরল রেখা বরাবর ক্রিয়াশীল হইলে হইছে, এদিকে ওইদিকে মিলাইয়া ঝিলাইয়া একই সরল রেখা বরাবর ক্রিয়াশীল ভেক্টরগুলোকে আমরা বলতে পারি সমরেখ ভেক্টর। যেসব ভেক্টর একটি রেখার উপর অবস্থিত তাদেরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। আশা করি এটার লিখতে হবে না, এটা তোমরা পারবা, এটা খুবই সোজা। সমতলীয় ভেক্টর, এখানে আমরা কল্পনা করে নিব এই ধরো একটা তল, এই একটা তল এবং এই হচ্ছে আরেকটা তল। ওকে, তল, এই তলটা কেমন আঁকবো? দুইটা তল দেখতে পাচ্ছ, এই তলে যত ভেক্টর থাকবে, মানে যে সকল ভেক্টর একই তলে অবস্থিত, দেখো বিভিন্ন দিকে হইতে পারে বাট একই তলে অবস্থিত, তাদেরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। আবার দেখো এই সমতলে কিন্তু এরকম জিনিসটা, তাই না? বিভিন্ন দিকে ভেক্টর ক্রিয়াশীল হইতে পারে বাট একই তলে অবস্থিত ভেক্টরগুলোকে আমরা বলবো সমতলীয় ভেক্টর বা কোলিনিয়ার, কোপ্লেনার, কোপ্লেনার ইংলিশে বলে কোপ্লেনার। যে একই তলের উপর অবস্থিত ভেক্টরগুলোকে বলা হয় সমতলীয় ভেক্টর। সোজা, কঠিন কিছুই না, একদম সোজা, একই তলে অবস্থিত। নেক্সট, সঠিক ভেক্টর। এবার আসল কাহিনী, যে ভেক্টরের মান শূন্য নয়, শূন্য নয়, তাকে বলা হয় সঠিক ভেক্টর। যেমন এতক্ষণ পর্যন্ত আমরা যত ভেক্টর অঙ্কন করেছি তাদের মানও ছিল, দিকও ছিল। হচ্ছে একটা ভেক্টর এ, এটার মান 10, এটা কি সঠিক ভেক্টর? মানে মান যদি শূন্য না হয় তাহলে তাকে আমরা বলতে পারি সঠিক ভেক্টর। এরপরে শূন্য ভেক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শূন্য ভেক্টরের আরেকটা নাম হচ্ছে নাল, নয়কার নাল ও নাল, নাল মানেই শূন্য, নাল ভেক্টর। নাল ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য
তাকে বলা হয় শূন্য ভেক্টর। এখন এই শূন্য ভেক্টর কিভাবে পাওয়া যায়? এই হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুতে ধরো এদিকে তুমি 5 নিউটন বলে এই বিন্দুটাকে ধাক্কা দিলা, এই বলটা হচ্ছে 5 নিউটন, এই বলটার নাম আমি দিলাম পি ভেক্টর, এটার নাম হচ্ছে 5 নিউটন। আর ঠিক আরেকজন এসে এই বিন্দুটাকে ঠিক বিপরীত দিকে ধাক্কা দিল, ওকে, এই বিন্দুটাকে একই বলে, অর্থাৎ 5 নিউটন বলে কিউ ভেক্টর দিয়ে বিপরীত দিকে ধাক্কা দিল। তাহলে দেখো এরা পরস্পর বিপরীত ভেক্টর, পি এবং কিউ কিন্তু পরস্পর বিপরীত ভেক্টর। পি এবং কিউ এর মান সমান, দিকও সমান, মান সমান কিন্তু দিক বিপরীত। এই যে এইভাবে লেখাকে বলা হয় বিপরীত ভেক্টর, যে পি আর কিউ এর মান সমান দিক বিপরীত ভেক্টর। তাহলে দুইটা বিপরীত ভেক্টর যখন একটা বিন্দুতে ক্রিয়াশীল হচ্ছে, এই বিন্দুটা আসলে কোন দিকে যাবে, সেটা মানে হচ্ছে নির্দিষ্ট না, মানে বিন্দুটা কোন দিকে যাইতে পারে সেটা জানি না আমরা, মানে বিন্দুটার উপর ক্রিয়াশীল লব্ধি বল কত হবে, 5 - 5 হয়ে যাবে, তাই না? যদি এখানে মোট বল চিন্তা করো 5 - 5 0 হয়ে যাবে। তাহলে এই যে এখন এই পয়েন্টটা যেই ভেক্টর বা যেই বল ভেক্টরে গতিশীল হবে, আসলে তো হবে না, সেই বলটাকেই বলবো আমরা, সেই লব্ধি বলটাকে আমরা বলবো শূন্য ভেক্টর, কারণ এখানে মান হবে 0। তাহলে শূন্য ভেক্টরকে প্রকাশ করা হয় এটা দিয়ে। আমি যদি এভাবে লিখতাম পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, শূন্য ভেক্টরকে প্রকাশ করা হয় এইভাবে। এটার নির্দিষ্ট কোনো দিক নাই, লিখো শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই, শূন্য ভেক্টরের নির্দিষ্ট দিক নাই, অনির্দিষ্ট, এটা দিক হচ্ছে অনির্দিষ্ট, ওকে। শূন্য ভেক্টর নির্দিষ্ট কোনো দিক নাই। আর এই যে সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ হচ্ছে শূন্য ভেক্টর। এক্সাম্পল লিখো, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ তো শূন্য, তাই না? বস্তুর ত্বরণ হলো শূন্য ভেক্টর। এই দুইটা কথা একটু মাথায় রাখবো। সমবেগে কোনো বস্তুর গতিশীল হলে তার যে ত্বরণ, এটা হচ্ছে শূন্য ভেক্টরের একটা উৎকৃষ্ট এক্সাম্পল। আচ্ছা, লব্ধি বল কাজ করবে, নাল ভেক্টর, নাল ভেক্টর বা লব্ধি বল কাজ করে, মাইনাস দিয়ে দিক প্রকাশ করে। হ্যাঁ, এটা যদি আমি এটার এইভাবে লিখতাম পি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর, এটা দ্বারা বোঝাচ্ছে এই ভেক্টরের মান এবং দিক দুইটাই সমান। মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে মান সমান কিন্তু দিক উল্টা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এই গেল শূন্য ভেক্টর। এবং এখন আমাদের আসল ভেক্টর শুরু, একক ভেক্টর। এরপর এগুলো দিয়ে আমরা অঙ্ক করব। আচ্ছা, একজন বলছে পি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ভেক্টর হলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু শূন্য হলো না কেন? আচ্ছা, এদিকে তাকে, ওকে, পি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কিউ হলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু 0, এটা হইল না কেন? সুন্দর প্রশ্ন করেছ। পি আর কিউ এর লব্ধি 0ই হবে, এটা আমরা ইন ফিউচারে শিখাবো। তোমরা দেখো এটা দ্বারা বোঝাচ্ছে কি জানো? তুমি যেটা বললা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা তো 0ই হবে, এটা তো 0ই হয়, 0 হয়। কিভাবে একটু বুঝাই। এটা দ্বারা বোঝাচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি। বুঝো, এই যে পি ভেক্টর, এটা দ্বারা কিন্তু বাংলা যোগ বোঝায় না, এটা মানে 5 যোগ 5 বোঝায় না, এটা দ্বারা বোঝায় পি ভেক্টর। আমার এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে পি প্লাস কিউ হবে। ওকে, পি প্লাস কিউ, এটা দ্বারা বোঝায় পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি। এখন এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে শূন্য, অর্থাৎ এদের লব্ধির মানও শূন্য, লব্ধির দিকও শূন্য, মানে শূন্য ভেক্টর পাবো আমরা। তাহলে এই দুইটা ভেক্টরকে যোগ করলে, ভেক্টর যোগ মানে লব্ধি, তাহলে আমরা পাবো শূন্য। প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা শূন্য পাই? ভাই এটার মান তো 5, এটার মান তো 5, এদেরকে যোগ করলে কিভাবে শূন্য পাই? কথাটা ভালো মতো শুনে নাও। ভেক্টরের যোগ মানে মানের যোগ না, ভেক্টরের যোগ মানে জ্যামিতিক যোগ। লিখো, ভেক্টরের যোগ মানে কিসের যোগ? জ্যামিতিক যোগ। তো জ্যামিতিক যোগে তুমি যদি এই বাহুর সাথে এই বাহুটা যোগ করো, দেখো তো জ্যামিতিক যোগে যদি তুমি এটার সাথে এটা যোগ করো, অ্যাকচুয়ালি তুমি কত পাবা? 0ই পাবা। তুমি চিন্তা করো যে এই বাহুটা যেদিকে, এই বাহুটা তার বিপরীত দিকে,
তাহলে এই বাহুর সাথে এই বাহু যোগ করা মানে 5-এর সাথে 5 বিয়োগ করা, তাহলে আলটিমেটলি তুমি 0 পাবা। তাহলে মান 0 পাবা এবং দিকটাও অনির্দিষ্ট বা দিকটাও 0ই পাবা। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর তো বুঝছো। আচ্ছা, একটা আমি তোমাদেরকে বলি যে এটা 0ই হবে, একটু ভরসা রাখো। আর একটু পর যখন আমরা লব্ধি পড়ব, লব্ধি কিভাবে বের করতে হয়, মানে ভেক্টর যে যোগ, এই যোগের নিয়মটা কি সেটা যখন পড়ব, তখন এগুলো তোমার কাছে পানির মতো সোজা লাগবে, যে এদের লব্ধি কেমনে বের করে। ওকে, ভেক্টর যোগের নিয়ম আমরা আরেকটু পরেই পড়বো, একটু সময় নাও। ওকে, একক ভেক্টর। এই একক ভেক্টর নিয়ে কলেজে অনেকের কনফিউশন থাকে, বাট তোমাদের কোনো কনফিউশন থাকবে না। লিখো যে ভেক্টরের মান, যে ভেক্টরের মান মান একক, মানে 1 একক, তাদেরকে আমরা একক ভেক্টর বলবো, তাকে একক ভেক্টর বলে। ওকে, তো যে ভেক্টরের মান 1 একক, অর্থাৎ জাস্ট ভ্যালু হচ্ছে 1, ভেক্টরের মান যদি হয় 1, তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। বা এটাকে আরেকভাবে লেখা যায়, একক ভেক্টর কিভাবে পাওয়া যায়, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। লিখে নাও, একক ভেক্টর পাওয়া যায়। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এগুলো আমি সব এক্সপ্লেন করে দিচ্ছি। তার আগে একটা জিনিস একটু জেনে নাও, সেটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয় করে কেমনে। ভেক্টরের মান, আচ্ছা এটা পরে জানবো, আগে এটা লিখো। যে ভেক্টরের মান 1 একক, তাদেরকে আমরা বলবো একক ভেক্টর। অর্থাৎ কোনো আর একক ভেক্টর পাওয়া যাবে কোনো ভেক্টরকে, র্যান্ডম কোনো ভেক্টরকে জাস্ট তার ভ্যালু দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টরটা পাবো। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। এই মনে করো একটা ভেক্টর, এটার মান মনে করো 10, এটার মান হচ্ছে 10, এটা হচ্ছে এফ 10 নিউটন। এটা কি একক ভেক্টর বলো? এটা কি একক ভেক্টর? না, কারণ এটার মান 10। এখন দেখো, এটাকে যদি আমরা ভাগ করি, 10টা ভাগে ভাগ করি, 10 না ধরে 5 ধরো, এটার মান ধরো 5 নিউটন। এবার এটাকে যদি আমরা 5টা সমান ভাগে ভাগ করি, দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5টা সমান ভাগ হয় না। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, হয় না। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। এবার 5টা সমান ভাগ হয়েছে, তাই না? দেখো এই 5টা সমান ভাগে ভাগ করলে এটার এই অংশটুকু কত হবে? 1, এই অংশটুকু 1, এই অংশটুকু 1, এই অংশটুকু 1, এবং এই অংশটুকুর মান হচ্ছে 1। তাহলে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 1 যোগ হয়ে টোটাল 5 নিউটন। তাহলে এই যে এই টোটাল মূল ভেক্টরটাকে এই যে 5টা খণ্ডে ভাগ করলে, এক একটা খণ্ড এক একটা একক ভেক্টর। দেখো এই একক ভেক্টরটা কিভাবে পাবো আমরা? একক ভেক্টরটা পাবো মূল ভেক্টর এফ কে তার মান দ্বারা ভাগ করব, মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। মান কত? 5। মান কত? 5। এই 5 দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। এবং একক ভেক্টর লেখার নিয়ম হচ্ছে মূল ভেক্টরের স্মল প্রকাশ। যেমন এটা ক্যাপিটাল এফ, এখানে দিতে হবে স্মল এফ, এবং তার উপরে একটা টুপি দিতে হয়, এটাকে বলা হয় ক্যাপ। এটা হচ্ছে একক ভেক্টরের আকার নিয়ম। যেমন আমি যদি বলি এ ভেক্টরের একক ভেক্টর কোনটা, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে স্মল লেটার, মাথার উপরে একটা ক্যাপ দিতে হবে। এটা হচ্ছে একক ভেক্টরের আকার নিয়ম, একক ভেক্টর প্রকাশ করার নিয়ম। তাহলে আমাদের মূল ভেক্টরটা হচ্ছে এফ, এফ এর স্মল লেটার হচ্ছে স্মল এফ, এর উপরে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের মূল ভেক্টরের একক ভেক্টর। এবার দেখো তুমি মূল ভেক্টরটা ফিরে পাবা। এফ ইজ ইকুয়াল টু লিখতে পারবা 5 ইন্টু স্মল এফ, 5 ইন্টু স্মল এফ। এটা হচ্ছে আমাদের সেই মূল ভেক্টর, এটা হচ্ছে মূল ভেক্টর। এবার একটা জিনিস খেয়াল করো, তুমি কখনোই ভেক্টর সমান সমান মান লিখতে পারবা না। তুমি কখনোই এফ ভেক্টর সমান 10 বা 5 লিখতে পারবা না। তুমি যদি এটা লিখো এটা ভুল, তুমি যদি এফ সমান 5 লিখো এটা ভুল, কারণ এটা একটা ভেক্টর, এটা দ্বারা বোঝায় মান এবং দিক। দেখো এই এফ দ্বারা বোঝাচ্ছে মান,
উপরে এই সাইনটা দ্বারা বোঝাচ্ছে দিক, তাহলে এটা একই সাথে মান এবং দিক বোঝাচ্ছে। তাহলে মান এবং দিক সমান সমান তুমি যদি অনলি মান লিখো তাহলে এটা কখনোই অ্যাকসেপ্টেবল না, এটা অলওয়েজ ভুল। তাহলে এই ভুলটাকে কারেক্ট করার জন্য আমার এখানে খালি মান লিখছো, এখানে একটা দিক দিতে হবে, এখানে একটা দিক দিতে হবে, তাইলে কারেক্ট হয়ে যাবে। আর এই দিকটা কোন দিকে ভাইয়া? ভাইয়া এই বলের দিকটা, এই বলের দিক কোন দিকে? ওই দিকে, এই বলের দিকে। তাহলে এই বলের দিকে আমরা একটা একক ভেক্টর চিন্তা করি যার মান 1। আমরা একটা কি নেই? একক ভেক্টর চিন্তা করি যার মান হচ্ছে 1। এই সেই একক ভেক্টর। দেখো তো ভাই, এই একক ভেক্টরের মান কত? 1। 1 এর সাথে 5 গুণ দিলে কত হয়? 5। 5 একে 5, এবং এটার দিক কোন দিকে? এটার দিক হচ্ছে মূল ভেক্টরের দিকে। একক ভেক্টরের দিক কোন দিকে? মূল ভেক্টরের দিকে। মূল ভেক্টরের দিকেই হচ্ছে এটার দিক। তাহলে ভাই এই একক ভেক্টর কি আসলে মূল ভেক্টরের দিকটা প্রকাশ করতেছে না? এই যে দেখো, এগুলো ছোট ছোট একক ভেক্টর, এই যে ছোট ছোট একক ভেক্টর, এদের দিকটা কোন দিকে? এটার দিক কিন্তু মূল ভেক্টরের দিকে ভাই। এই যে ছোট ছোট লাল লাল একক ভেক্টরগুলো আঁকলাম, এগুলোর দিক হচ্ছে মূল যে ভেক্টরটা তার দিকেই। তাহলে এই দিকটা আসলে কি মিন করছে? মূল ভেক্টরের দিক মিন করতেছে। তাহলে একক ভেক্টর আসলে কি? মূল ভেক্টরের দিক নির্দেশ করে। তাহলে একক ভেক্টর আসলে করেটা কি? একক ভেক্টরের কাজটা কি একটু লিখে নাও। এটার ফাংশন হচ্ছে, ফাংশন হলো মানের পরে বসে দিক দেখিয়ে দেওয়া, দিক দেখিয়ে দেয়া। এটাই হচ্ছে একক ভেক্টরের কাজ। ওকে, মানের পরে বসে দিক দেখিয়ে দেওয়া। যেহেতু এটার ভ্যালু 1, তাহলে এইটার ভ্যালু এটাকে কোনো এফেক্ট করতেছে না, কারণ 1 এর সাথে 5 গুণ দিলেও 5 একে 5, 1 এর সাথে 100 গুণ দিলেও 100 একে 100। তাহলে একক ভেক্টরটার কাজ কি? মূল ভেক্টরের দিক প্রকাশ করে, এবং এই একক ভেক্টর মানের পরে বৈশা মূল ভেক্টরের দিক প্রকাশ করে। একটু লিখে নাও, একক ভেক্টরের কাজ হচ্ছে মানের পরে বসবে এবং মূল ভেক্টরের দিক প্রকাশ করবে। ভেক্টর কনস্ট্যান্ট দিতে হলে ইন মডুলাস দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা ওটা পরে আসতেছি, আগে বুঝো। একক ভেক্টরের দিক হচ্ছে মূল ভেক্টরের দিকে, এবং এটার কাজ হচ্ছে ভাইয়া আমাদের মানের পরে বসে সেটাকে দিক দেখিয়ে দেওয়া। ওকে, আমরা এই চিত্র থেকে বুঝতে পারতেছি যে একক ভেক্টরের দিকটা হচ্ছে মূল ভেক্টরের দিকে। একক ভেক্টর আসলে কেন আসলো বুঝো। আমি বললাম ইয়াসিন ভাইয়া 100 মিটার পার সেকেন্ড বেগে মতিঝিলের দিকে যায়। এখন এই কথাটা বারবার লেখাটা টাফ, পরীক্ষায় আসলো তুমি বারবার লিখতেছো ইয়াসিন ভাইয়া 100 মিটার পার সেকেন্ড বেগে মতিঝিলের দিকে যায়, ইয়াসিন ভাইয়া 100 মিটার পার সেকেন্ড বেগে মতিঝিলের দিকে যায়। তা আমি এত কষ্ট না করে আমি বললাম মতিঝিলের দিকে একটা একক ভেক্টর নেই আমরা। মতিঝিলের দিকে, মতিঝিলের এই মনে করো শাপলা চত্বর, ঢাকা শহরে যারা আসছো তারা জানো মতিঝিলের শাপলা ফুল আছে, এই হচ্ছে শাপলা চত্বর। তো আমি ধরে নিচ্ছি মতিঝিলের দিকে একক ভেক্টর হচ্ছে এটা স্মল এম ক্যাপ। তাহলে আমি বললাম কি ইয়াসিন ভাইয়া মতিঝিলের দিকে 100 বেগে যাচ্ছে, তাহলে ইয়াসিন ভাইয়ার বেগ ভেক্টরটা হবে 100 মিটার পার সেকেন্ড। 100 একক দেওয়ার দরকার নেই, 100 এম। এই হচ্ছে ইয়াসিন ভাইয়ের বেগ ভেক্টর। এটা দ্বারা আমরা কি বুঝবো? দেখো খুব সোজা, যে ইয়াসিন ভাইয়ের বেগের মান 100, ইয়াসিন ভাইয়ের বেগের মান কত? 100, এবং বেগের দিক কোন দিকে? এই এম ক্যাপ দ্বারা বুঝবো মতিঝিলের দিকে। বুঝতে পেরেছো? ইয়াসিন ভাইয়ের বেগের মান 100 এবং এই এম ক্যাপ দ্বারা বুঝবো মতিঝিলের দিকে। এই কারণে এই জিনিসটাকে সহজ করার জন্যই একক ভেক্টরের অবতারণা। কখনোই কিন্তু তুমি লিখতে পারবা না, কখনোই তুমি এটা লিখতে পারবা না যে v ইজ ইকুয়াল টু 100। এটা লিখা মানে তুমি গাধা, তুমি ছাগল। কারণ বুঝো এই v এবং এই ভেক্টর সাইন দ্বারা বোঝাচ্ছে মান এবং দিক। তাহলে এই পাশে মান এবং দিক মানে এই পাশে মানের সাথে দিক দিতে হবে। তো এখানে কোন দিকটা দিবা? এখানে কি এরকম দিয়ে দিবা? না, এটার দিক হবে এই ভি ভেক্টরের একক ভেক্টরের দিকে, মানে এই ভি ভেক্টরের একক ভেক্টর মনে করো ভি স্মল ক্যাপ, এই হচ্ছে 100 ভি ক্যাপ। এবার তুমি দেখো তো একক ভেক্টরটা যদি বের করতে চাও, শুধুমাত্র একক ভেক্টর, সেটা কি হচ্ছে? মূল ভেক্টর ডিভাইডেড বাই 100। একটু আগে আমরা বলছিলাম মূল ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। দেখছো চলে আসছে না? এই যে এখানেও দেখতে পাচ্ছ মূল ভেক্টর কত? এফ, এফটাকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাচ্ছি।
বুঝছো তো? এই যে এফ সমান সমান আবার মূল ভেক্টরটা আর গুণন করলে ফিরে আসতেছে। এখানেও সেম লাইন, যে আমাদের টোটাল ভেক্টর হচ্ছে 100 ভি ক্যাপ, এই যে টোটাল ভেক্টরটাকে 100 দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাচ্ছি। দেখো তো, টোটাল ভি ভেক্টর মানে 100 ভি ক্যাপ, এটাকে আবার 100 দ্বারা ভাগ, 100 100 কাটা, আমরা কিন্তু ভি ক্যাপই পাচ্ছি। তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই একক ভেক্টর পাওয়া যাবে। দ্যাটস ইট। ভাইয়া একক ভেক্টর কি নেগেটিভ হইতে পারে? সেটাই এখন আমরা দেখব, আস্তে আস্তে দেখব একক ভেক্টর নেগেটিভ হতে পারে কিনা। বাকি ভেক্টরগুলোতে কিভাবে দেখাবো এই দিকটা, একক ভেক্টর দিয়েই দেখাবা। এই যে এবার বুঝাই, চলো। আয়ত একক ভেক্টর, এই যে এখান থেকে মূল পড়াশোনা শুরু হইলো আমাদের। আয়ত একক ভেক্টর। আচ্ছা, আমাদের আশেপাশে যত স্থানাঙ্ক ব্যবস্থা, যে কোনো বিন্দুকে প্রকাশ করার জন্য আমরা কয় মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বের করি বলো, বা ব্যবহার করি? যে কোনো একটা বিন্দুর অবস্থান যদি আমি দেখাতে চাই, আমি কয় মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি বলতে পারবা? সর্বোচ্চ ত্রিমাত্রিক, 3D। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা অঙ্কন করি। ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এক্স ওয়াই জেড, যে কোনো বিন্দুর অবস্থান আমরা পেতে পারি, তাই না? ধরো আমি বললাম এই বিন্দুর অবস্থান 3 4 5, তাহলে তুমি কি বলবা? এই বিন্দুর অবস্থানটা আমি যদি তোমাকে লিখতে বলি কি বলবা? তুমি বলবা ভাইয়া মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষে 3 ঘর, ওয়াই অক্ষে 4 ঘর এবং জেড অক্ষে 5 ঘর গেলে আমি এই বিন্দুটাকে ফিরে পাবো। এই বিন্দু মনে করো এ বিন্দু, তাহলে আমি যদি বলি এই বিন্দুটা পেতে হলে কি কি করতে হবে? তুমি বলবা এক্স অক্ষে যাইতে হবে 3 ঘর, এক্স অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 3 ঘর, তারপরে ওয়াই অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 4 ঘর এবং জেড অক্ষের পজিটিভ দিকে যেতে হবে 5 ঘর, তাহলে আমি বিন্দুটাকে পাবো। এখানে মনে করি একটা বিন্দু, আমি বললাম এক্স এর মান -3, ওয়াই এর মান -4 এবং জেড এর মান 5, তাহলে কি বলবো বলো? এই বি বিন্দুতে আসতে হলে কি করতে হবে তুমি আমাকে বলো। তুমি বলবা কি ভাইয়া বি বিন্দু কোথায় আছে? আমি যদি বলি বি বিন্দু কোথায় আছে, তুমি বলবা ভাই আপনি মূল বিন্দুতে গিয়া চোখ বুঝা এক্স অক্ষের নেগেটিভ দিকে যাবেন 3 ঘর, তারপরে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যাবেন 4 ঘর, তারপরে জেড অক্ষের পজিটিভ দিকে যাবেন 5 ঘর, তাহলে আপনি বি বিন্দুটাকে খুঁজে পাবেন। এটাই তো তুমি বলবা। এই ব্যাপারটাকে সহজ করে আয়তাকার একক ভেক্টর। আয়তাকার একক ভেক্টর হচ্ছে 3টা। কয়টা? 3টা। আয়তাকার একক ভেক্টর হচ্ছে 3টা। কি কি মনে রাখবে? এদেরকে বলা আই স্মল আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এই 3টাকে বলা হয় আয়তাকার একক ভেক্টর। আই ক্যাপ মানে এক্স অক্ষ, মনে রাখবা, এই যে এইভাবে মনে রাখবা, একদম বাংলা জিনিস। আই ক্যাপ মানে এক্স অক্ষ, জে ক্যাপ মানে ওয়াই অক্ষ আর কে ক্যাপ মানে জেড অক্ষ। এবার বুঝো এক্স অক্ষের পজিটিভ মানে প্লাস আই ক্যাপ, এক্স অক্ষের নেগেটিভ মানে মাইনাস আই ক্যাপ। ওয়াই অক্ষের পজিটিভ মানে প্লাস জে ক্যাপ, ওয়াই অক্ষের নেগেটিভ মানে মাইনাস জে ক্যাপ। জেড অক্ষের পজিটিভ মানে প্লাস কে ক্যাপ, জেড অক্ষের নেগেটিভ মানে মাইনাস কে ক্যাপ। কথা কি বুঝে গেল? এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি যে অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই 3 অক্ষর দিকে 3টা একক ভেক্টর বিবেচনা করা হয়। এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এদেরকেই বলা হয় আয়তাকার একক ভেক্টর। লিখো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ বরাবর 3টি একক ভেক্টর আই, জে ও কে ক্যাপ বিবেচনা করা হয়, তাদেরকে আয়তাকার একক ভেক্টর বলে। তো এক্স অক্ষ যেই একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আই ক্যাপ। মানে আই ক্যাপ লেখা থাকলে বুঝবো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। আমরা একটু আগেই বললাম না, একক ভেক্টর মানেই হচ্ছে দিক প্রকাশ করা।
তাহলে আই ক্যাপের কাজ হচ্ছে এক্স অক্ষকে বোঝানো, জে ক্যাপের কাজ হচ্ছে ওয়াই অক্ষকে বোঝানো, আর কে ক্যাপের কাজ হচ্ছে জেড অক্ষকে বোঝানো। কথা কি বুঝছি? মানে তিনটা একক ভেক্টর তিনটা দিক বোঝায়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ বড় তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয়, এরাই হচ্ছে আয়তাকার একক ভেক্টর। এই তো বুঝে গেছো, স্থানাঙ্ক অবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয়, এদেরকে বলা হয় আয়তাকার একক ভেক্টর, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে এখন বলো তো দেখি, আমি এই যে এত কাহিনী করলাম, এ বিন্দুর অবস্থান কই? এক্স অক্ষে 3 ঘর, ওয়াই অক্ষে 4 ঘর, জেড অক্ষে 5 ঘর। এত কাহিনীর দরকারই নেই, আমি এটা ভেক্টর দিয়ে খুব সহজেই করতে পারবো। কিভাবে? এক্স অক্ষে 3 ঘর মানে 3i ক্যাপ, ওয়াই অক্ষে 4 ঘর মানে প্লাসের 4j ক্যাপ, যেহেতু প্লাসের ওয়াই অক্ষ, এবং প্লাসের জেড অক্ষে 5 ঘর মানে প্লাসের 5k ক্যাপ। এবং এই যে ভেক্টরটা, এটাই হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই ভেক্টরটা, এখান থেকে এই বিন্দুর অবস্থান ভেক্টর, এখান থেকে এই বিন্দুর অবস্থানটা নির্দেশ করে। এই যে আমরা একটা ভেক্টর পাইলাম না, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা যদি আমি লিখি এ ভেক্টরের অবস্থান ও এ, বা এটা লিখতে পারো এ ভেক্টর, এটাকে এভাবে লিখতে পারো এ ভেক্টরের, এই যে এই হচ্ছে এ ভেক্টরটা, এইভাবে ভেক্টর অনুযায়ী গেলে আমি এই বিন্দুটাকে পাবো। এটা ধরো বোঝাচ্ছে এক্স অক্ষে যাবা 3 ঘর, ওয়াই অক্ষে যাবা 4 ঘর, জেড অক্ষে যাবা 5 ঘর। একইভাবে আমি যদি বলি এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করো, সেটা হবে এরকম যে বি ভেক্টর যদি হয় এই বি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স অক্ষে বা মাইনাসের এক্স অক্ষে 3 ঘর, তাহলে -3i ক্যাপ, মাইনাসের ওয়াই অক্ষে 4 ঘর, তাহলে -4j ক্যাপ, এবং জেড অক্ষে 5 ঘর, তাহলে প্লাসের 5k ক্যাপ। তো এই যে এটা লেখা থাকা মানে আমি বুঝতে পারছি যে এক্স অক্ষের নেগেটিভ দিকে যাব 3 ঘর, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 4 ঘর, এবং জেড অক্ষের পজিটিভ দিকে 5 ঘর গেলে আমি বি বিন্দুতে আসতে পারবো। তার মানে বি বিন্দুর ভেক্টরটা হবে এই যে এটা, এই হচ্ছে বি বিন্দুর এই ভেক্টরটা। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরা কতটা ইম্পর্টেন্ট, এটা কি বুঝতে পারছো? ভাইয়া গ্রাফে জেড অক্ষ কিভাবে পাবো? লাগবে না, জেড অক্ষ পাওয়া লাগবে না, এটা বুঝতে পারলেই হবে। গ্রাফে জেড অক্ষ পাওয়া লাগবে না, তোমার গ্রাফ আঁকতে বলবে না কখনো। তুমি এটা বুঝছো কিনা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আসলে কি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষে আই ক্যাপ, ওয়াই অক্ষে জে ক্যাপ, জেড অক্ষে কে ক্যাপ বিবেচনা করা হয়, এদেরকে বলা হয় আয়তাকার একক ভেক্টর। কেন এরা একক ভেক্টর? কারণ এরা দিক প্রকাশ করে, কারণ এরা দিক প্রকাশ করে। এই তো বুঝছো, এবার আস্তে আস্তে সবই বুঝে যাবা। আয়তাকার একক ভেক্টর ডান। দেখো তোমাকে যদি বলি এই যে এরা কেন একক ভেক্টর, এই যে আই ক্যাপ এটার মান কত? এটার মান মানে এটার সামনে যেটা আছে, এটার সামনে কি আছে? 1 আছে, তাহলে এটার মান 1। এই যে জে ক্যাপ এর মানও 1, কে ক্যাপ এটার মানও 1, তাহলে এরা সবাই কি একক ভেক্টর, মান 1 মানেই একক ভেক্টর। এবার অবস্থান ভেক্টর লিখো। অবস্থান ভেক্টর কাকে বলে? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে, একটু আগেই বের করে রাখছো, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, কোন বিন্দুর অবস্থান, বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করব, অবস্থান ভেক্টর দ্বারা প্রকাশ করব, প্রকাশ করব তাকেই বলা হয় অবস্থান ভেক্টর। সহজ হিসাব, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন ভেক্টর, কোন বিন্দুর অবস্থান আমি যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব তাকেই বলবো আমরা অবস্থান ভেক্টর। এই তো এই কথাটা ভালো মতো লিখতে হবে। এই মনে করো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, জেড অক্ষ দিলাম না, সমস্যা নেই। এবার আমি বললাম এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে 2,4, তাহলে এই বিন্দুর অবস্থানটা আমি মূল বিন্দু থেকে যেই ভেক্টর মাধ্যমে প্রকাশ করব, এই যে মূল বিন্দু থেকে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। বলো তো এই অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বলো এই যে 2,4 অবস্থান ভেক্টরটা কত হবে? কেউ একজন আমাকে বলো যে অবস্থান ভেক্টরটা কত হবে, বলতে পারবা? অবস্থান ভেক্টরটা কত হবে? অবস্থান ভেক্টরটা কত হবে বলো? বলো এখানে অবস্থান ভেক্টরটা কত হবে, বলতে পারবা কেউ? 2,3 অবস্থান ভেক্টরটা কত হবে? 2,3 এর অবস্থান ভেক্টরটা কি হবে? 2,3 না 2,4 আর কি। তাহলে এটা বুঝতে পারছি 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ওকে, এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এখন
এই ভেক্টরের মান কেমনে বের করে? ভেক্টরের মান বের করার জন্য একটা প্রমাণ আছে, প্রমাণটা আমরা পরে পড়বো আরো, বাট আপাতত একটু জেনে নাও এটা ভেক্টর। ভাই এটা দ্বারা বোঝাচ্ছে মান এবং দিক দুইটাই। এই যে এটার ভিতরে মান আছে, দিকও আছে। তাহলে মান কেমনে বের করে? মান বের করার নিয়ম হচ্ছে, মান লিখে নাও, মান বের করার নিয়ম হচ্ছে এই যে ভেক্টরের মান বোঝায় খালি আর, শুধু আর, ভেক্টর সাইনটা বাদ দিলে এটা মান বোঝায়। অথবা বলা যায় এটাও, যে ভেক্টরের দুই পাশে মডুলাস দিলেও এটাও মান বোঝায়, অনলি মান। আর ভেক্টরের মানের ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে ভেক্টরের মানের ফর্মুলা, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে আর ভেক্টরের মান কত হবে? আর ভেক্টরের মান হচ্ছে এটা মডুলাস অফ আর বা শুধু আর সমান রুট ওভার অফ, এখানে আছে খালি এক্স আর ওয়াই, এখানে জেড নাই, এক্স আছে আর ওয়াই আছে, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কত আসতেছে? 4 আর 16 20, রুট ওভার অফ 20। এটা এই হচ্ছে আমাদের এটার মান। কথা কি বুঝতে পারছি? এটা হচ্ছে এই ভেক্টরের মান, এই ভেক্টরের মান। ওকে, তাহলে আমরা এই হচ্ছে অবস্থান ভেক্টর, এই হচ্ছে অবস্থান ভেক্টরের মান। এখন এই মানের এই সূত্রটা কিভাবে আসছে সেটা আমরা পরে জানবো, যে ভেক্টরের মান নির্ণয়ের এই সূত্রটা কিভাবে আসছে। যে কোনো ভেক্টর যদি এমন হয় যে এ একটা ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে এটার মান কত হবে? এটার মান হচ্ছে এ সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে তোমরা আমাকে বলো তো, এ একটা ভেক্টর হচ্ছে -2i ক্যাপ -4j ক্যাপ -5k ক্যাপ, এটার মান কত? কেউ একজন বলো, এটার মান কত? এই ভেক্টরের মানটা কত? কেউ আমাকে বলো তো দেখি, এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান কত বলো? এই ভেক্টরটার মান কত? দ্য ভ্যালু অফ দিস ভেক্টর। পোলাবান দ্রুত বলো, খুব মজা পাবা একটু পর, মানে এটা তো বেসিক বিল্ডিং ক্লাস, একটু পর যে কি মজা পাবা, ফাটাফাটি মজা পাবা। ভাববা যে ভাই এত সোজা জিনিসগুলা, এটার মান কেমনে বের করে? এই যে এটার মান হচ্ছে এ হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স মানে -2 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার। অ্যাকচুয়ালি স্কোয়ার করলে সবই প্লাস হয়ে যাবে। 4 16 20 20 আর 25 কত হয়? 45। তাহলে রুট ওভার অফ 45 একক। এই হচ্ছে এই ভেক্টরের মান। যেহেতু এককটা জানা নাই তাই একক, রুট ওভার অফ 45 নয় 5 নং 45, এই তো রুট ওভার অফ 45, রাইট, ভেরি গুড, রুট ওভার অফ 45 একক। এইবার একটা মজা দেখাই, এই যে দেখো মজা, এই জিনিসটা কেউ ফিল করতে পারে না, আমি তোমাদেরকে ফিল করাই। দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের আর ভেক্টরটা, এই যে মূল ভেক্টরটা, আর এটা হচ্ছে আর ভেক্টরের মান, এটা হচ্ছে আর ভেক্টরের মান। আমরা একটু আগে বারবার বলতেছিলাম, এটা মুছে দিই যেহেতু মান বের করা অলরেডি তোমরা জানো। আমরা একটু আগে বলছিলাম যে একক ভেক্টর কিভাবে পাওয়া যায়। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, তাই না? পড়ছি না আমরা, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। আমি এইটার একক ভেক্টর চাচ্ছি, আমি এই আর এর একক ভেক্টর চাচ্ছি, তাহলে সেটা হবে স্মল আর ক্যাপ। স্মল আর ক্যাপটা হলো এই ভেক্টরটাকে আমরা তার মান দ্বারা ভাগ করে দেব। ভেক্টরটা কত? ভেক্টরটা হলো 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এটাকে এটা √20 দ্বারা ভাগ করে দাও, মানে মান দ্বারা ভাগ করে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি এটা আসবে 2/√20i ক্যাপ প্লাস 4/√20j ক্যাপ। তাহলে এটাই হলো আর ভেক্টরটার একক ভেক্টর। এ হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটা মিন কি করে? এটা কি মিন করে বলো তো? বললে আমরা বারবার বলছিলাম একক ভেক্টর কি মিন করে, তোমরা কি বলতে পারবা এই আর ভেক্টরের একক ভেক্টরটা অ্যাকচুয়ালি কি মিন করে, অ্যাকচুয়ালি ফিল কি করে বলো? বলো, এই আর ভেক্টরের একজন বলছে দিক কই, আরে ছাগল, মানের কি কোনো আবার দিক আছে নাকি? এটা তো √20 একক, এটা মান। তো কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে সেই একক ভেক্টর। কার একক ভেক্টর? আর এর একক ভেক্টর। তো আর এর একক ভেক্টর হচ্ছে আর ক্যাপ। তো এটা আসলে কি করতেছে, মানে এই জিনিসটা আসলে কি, কেউ বলতে পারবা? আচ্ছা, দিক দেখায় দেয়। এই যে একক ভেক্টরটা, এটা হচ্ছে মূল ভেক্টরের দিক প্রকাশ করে। তার মানে আমরা বুঝতে হবে এই যে মূল ভেক্টরটা, এটার দিক তো ভাই এক্স অক্ষেও না ওয়াই অক্ষেও না, তার মাঝামাঝি। তাহলে এটার দিক হচ্ছে এই যে এই বরাবর, এবং এই যে এটার দিকে একক ভেক্টরটাই হচ্ছে এটা, মানে ঠিক এই বরাবর একক ভেক্টরটাই হচ্ছে এইটা, মানে 2/√20i ক্যাপ
4/√20 j ক্যাপ, এটাই হচ্ছে ঠিক এটার দিকে একক ভেক্টর, এটার দিকে একক ভেক্টর, এটার দিকে একক ভেক্টর। এখন বিশ্বাস হইতেছে না ভাইয়া, আপনি যে বলতেছেন এটা একক ভেক্টর, বিশ্বাস হচ্ছে না, আরো প্রমাণ করেন যে এটা একক ভেক্টর। ভাই আমরা বারবার বলতেছিলাম না যে যেই ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। তো এটা তো একটা একক ভেক্টর, তার মানে এটার মান হবে কত? 1। সো দেখি এটার মান কত হয়, লেটস সি এটার মান কত হয়, দেখি মান, এটার মান, এটার মান কার মান? আর ক্যাপের মান, আর ক্যাপের মান, এই যে আর ক্যাপকে মডুলাস দিয়ে দিলাম, এটার মান কত হচ্ছে √2/√20 স্কোয়ার প্লাস 4/√20 স্কোয়ার। ক্যালকুলেটর চাপো, এটা এক আসবে, মাস্ট এক আসবে, ক্যালকুলেটর চাপো এটা এক আসবে, দেখো এক আসে কিনা। তাহলে আমাদের এই যে একক ভেক্টরটা, এটার মান কিন্তু এক আসতেছে। এই যে একক ভেক্টরটা, এটা কিন্তু মান এবং দিক দুইটাই বোঝাচ্ছে, অনলি মান যখন বের করছো তখন এক আসবে। খেয়াল করো, এটা হবে 4/20, এটা হবে 16/20। লসাগু করলে এটা মুখোমুখি করা যাচ্ছে অবশ্য, এটা হবে √ নিচে 20 উপরেও 20, 20 কাটা দিলে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। √ 1 মানে 1। জিনিসটা দারুণ না? জিনিসটা দারুণ না? তার মানে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। অবস্থান ভেক্টর জানলাম, এই অবস্থান ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে আমরা দেখলাম একক ভেক্টর পাওয়া যায়। ইয়েস, একই আসবে, একক ভেক্টরের মান তো একই আসবে। তাহলে দেখো এটা একটা ভেক্টর, এটার মান এক আসবে না, এটা তো ভেক্টর। এই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি, আমরা যেই নতুন ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে একক ভেক্টর। এবার আসলেই এটা একক ভেক্টর কিনা, এই কারণে এই জিনিসটার মান আমরা বের করে দেখলাম, হ্যাঁ এটার মান এক আসতেছে, তার মানে এটা একটা একক ভেক্টর। তোমার যে কোনো একটা র্যান্ডম ভেক্টরকে পিক করবা, পিক করে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবা, দেখবা তুমি একক ভেক্টরটাই পাবা। একদম হচ্ছে মডুলাস কেন হলো? মডুলাস দ্বারাই মান বোঝায়। ভেক্টরের মান বলতে আমি বললামই তো যে এই এ ভেক্টর, এটার মান বলতে বোঝায় মডুলাস, অথবা শুধু এ মান মানেই মডুলাস। ভেক্টরের মান বলতে মডুলাস বোঝায়, মডুলাস অফ ভেক্টর মানেই মান বোঝায়। মান, ভেক্টরের মান বোঝানো একটা চিহ্ন আছে না, এটা সেই চিহ্ন। মডুলাস মানে মান বোঝাবে, ওকে, মডুলাস মানে মান বোঝাবে, এই তো বুঝছো। নেক্সট, ওকে আমাদের শেষ, প্রায় শেষ, সরণ ভেক্টরটা পড়লেই শেষ, লাস্ট সরণ ভেক্টর। ওকে, যারা ছুটি দেন বলছো, জাস্ট এই ভেক্টরটা দেখো, এরপরেই আমরা কিছু এমসিকিউ সলভ করো, তাহলে আমাদের ক্লাস শেষ। সরণ ভেক্টর দেখো, এই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, বা দ্বিমাত্রিকই দিলাম। মনে করো এটা একটা বিন্দু, এটা হচ্ছে পি, এটা 4,6, এবং এই পয়েন্টটা মনে করো -2, -4, এটা হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে এবার আমি যদি বলি পি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, এই যে এটা মনে করো ও, এটা পি, তাহলে এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি, এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ। কথা বোঝো, পি বিন্দুর অবস্থান ভেক্টর, ও বিন্দু থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি, আর ও বিন্দু থেকে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ। ওকে, তাহলে অবস্থান ভেক্টর পাইলাম, আমরা দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর পাইলাম। এবার আমি যদি পি থেকে কিউতে যাই, আমি যদি পি থেকে কিউতে যাই, তাহলে এই ভেক্টরটাকে বলবো আমরা পি কিউ ভেক্টর, এবং এটাই হচ্ছে সরণ ভেক্টর, এটাকেই বলে সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর কাকে বলে? সরণ ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই বলা হয় সরণ ভেক্টর। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে, অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই সরণ ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। তাহলে এই সরণ ভেক্টর কেমনে বের করবো, ভালো মতো খেয়াল করবা। পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ। এবার যদি পি থেকে কিউতে যাও, তাহলে এই যে পি কিউ পাইলা, পি কিউ একটা নতুন ভেক্টর, এটাই হচ্ছে সরণ ভেক্টর। তো সরণ ভেক্টর কিভাবে বের করতে হয় ভালো মতো বুঝবো। সরণ ভেক্টর বের করার নিয়ম হচ্ছে, যেই বিন্দুতে গেলা, কোথায় গেলা, পি থেকে কিউতে গেলা, তাহলে ফাইনাল হচ্ছে কিউ, তাহলে ও কিউ মাইনাস ওপি, মনে থাকে জানো।
যদি তুমি কিউ থেকে পিতে যাইতা, ধরো তুমি কিউ থেকে পিতে যাইলা, তাহলে সেটা হতো কিউপি ভেক্টর, এবং ফাইনালি কোন পয়েন্টে গেলা, ফাইনালি পি পয়েন্টে গেলে এটা হতো ওপি মাইনাস ও কিউ। কথা কি বুঝতে পেরেছো? একদমই সোজা। যে দেখো পি কিউ ভেক্টর মানে তুমি পি থেকে কিউতে যাচ্ছ, পি কিউ ভেক্টর মানে পি থেকে কিউতে যাচ্ছ, তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করতে হবে। আর যদি বলা হয় কিউ থেকে পিতে যাচ্ছি, তাহলে যে কিউপি ভেক্টর, তো ফাইনালি যাচ্ছি কোথায়, পিতে, তাহলে ওপি ভেক্টর বা পি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে কিউ বিন্দুর অবস্থানটা বিয়োগ করতাম। মানে যেখানে যাচ্ছ সেখান থেকে আগেরটা বিয়োগ, সহজ হিসাব, যেখানে যাচ্ছ সেখান থেকে আগেরটা বিয়োগ। তাহলে এখানে যেহেতু আমরা পি থেকে কিউতে যাচ্ছি, তাহলে নতুন ভেক্টরটা বা সরণ ভেক্টরটা হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ ভেক্টর হবে কোথায় যাচ্ছি, কিউতে যাচ্ছি, তাহলে কিউ এর অবস্থান ভেক্টর থেকে পি এর অবস্থান ভেক্টর বিয়োগ, সহজ হিসাব। ও আর লিখলাম না, বোঝার জন্য আমি জাস্ট ও লিখছিলাম, এই যে ও লিখলাম, সমস্যা নেই। ওকে, বুঝতে পেরেছি। এবার বলো এই ও কিউ ভেক্টরটা কত? এই ও কিউ ভেক্টরটা হলো -2 i ক্যাপ -4 j ক্যাপ। এটা হচ্ছে ও কিউ ভেক্টর, এটাকে ব্র্যাকেটে ঢুকায় দিই, মাঝখানে মাইনাস। ওপি ভেক্টরটা কত? ওপি ভেক্টরটা হচ্ছে 4 i ক্যাপ প্লাস 6 j ক্যাপ, এটা হচ্ছে ওপি ভেক্টর। এবার এখান থেকে এটা বিয়োগ করো, বাংলা বিয়োগ করতে পারো, -2 i ক্যাপ -4 i ক্যাপ, এই যে i এর সাথে i বিয়োগ হবে, -2 i -4 i, তাহলে -6 i ক্যাপ, -4 i -6 i, তাহলে -10 j ক্যাপ, সরি -4 j প্লাসে মাইনাসে -6 j সমান -10 j ক্যাপ, এবং এটাই হচ্ছে এখানে সরণ ভেক্টর। বুঝতে পেরেছো? তো সরণ ভেক্টর কি বের করতে পারবা? কমেন্টে বলো যে সরণ ভেক্টর আমরা বের করতে পারবো। আচ্ছা, একজন বলছে বুঝিনি, নেট প্রবলেম। কেন নেট প্রবলেম কেন হবে? সরণ ভেক্টরটা পারবো আমরা। ফাইনাল অবস্থান ভেক্টর মাইনাস ইনিশিয়াল অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু সরণ ভেক্টর, একদম সোজা কথা, এখানে কোনো প্যাচপুচ কিচ্ছু নাই। বিয়োগ করতে পারলেই সরণ ভেক্টর চলে আসবে, বিয়োগ করতে পারলেই সরণ ভেক্টরটা চলে আসবে। যারা বুঝো নাই পরের অঙ্কটা বুঝবা। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। তাহলে পি বিন্দুর অবস্থান থেকে কিউতে যদি যাও, কোথায় যাচ্ছ? পি থেকে কিউতে, তাহলে কিউ থেকে পিটা বিয়োগ করে দিব। কোত্থেকে কোথায় যাচ্ছ? পি থেকে কিউতে, তাহলে ফাইনাল কোনটা? কিউ, তাহলে কিউ থেকে তুমি পিটাকে বিয়োগ করে দিবা। এই যে কিউ থেকে তুমি পিটা বিয়োগ করে দিলা, তাহলে -2 থেকে -4 বিয়োগ করলে -6, -4 থেকে -6 বিয়োগ করলে -10। এটা হচ্ছে অবস্থান ভেক্টর পি কিউ। আমাদের কাজ শেষ। এবার বলো, এবার কুইজ রেডি? আরে পারবা, এটা কোনো ব্যাপারই না। দেখো ভাই, আমি পুরোটা সামারাইজ করে দিব না, তোমরা যাদের মাথায় হিজিবিজি করতেছে কয়েকটা জিনিস মনে রাখবা। সরণ ভেক্টরটা কি? দেখো, এটা মনে রাখতে হবে। অবস্থান ভেক্টরটা কি? যে কোনো বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে পাকনামি করে আর কি আর এর মানটা বের করে আর কে ভাগ দিছি, তাহলে বুঝাইছি তোমাকে যে একক ভেক্টর কেমনে বের করে আর কি, বুঝছো? এবার আমরা মান বের করা শিখছি, একক ভেক্টর কি, আয়ত একক ভেক্টর কি, এগুলাই শিখলাম, বাকি তো কোনো কিছু শিখা না। এখন কুইজ খেলা দেখি, কুইজ খেলায় কে কে পারো? কোন দুটি ভেক্টর রাশি বলো? কুইজ কোন দুটি ভেক্টর রাশি? তাড়াতাড়ি বলো, বলো কোন দুটি ভেক্টর রাশি? তাড়াতাড়ি, কোনো মাপ নাই। নিচের কোন দুইটা ভেক্টর রাশি বলো? গতিশক্তি বেগ, একজন ছাগল বলেছে এ, একজন বলেছে বি, ওরে ছাগল, একজন বলেছে ডি, তানজিম, নীলাঞ্জন বলছে রয় ডি। তোমাদেরকে মনে হয় গতিশক্তি ভেক্টর রাশি? গতিশক্তি ভেক্টর রাশি না, বেগ ভেক্টর, বাট গতিশক্তি না, গতিশক্তি ভেক্টর না, তাহলে এই দুইটা ভেক্টর না। ত্বরণ ভেক্টর, বাট বিভব মানে এনার্জি, ওকে, বিভব ভেক্টর না। ত্বরণ ভেক্টর, তাপমাত্রা ভেক্টর না। তড়িৎ ক্ষেত্র ভেক্টর, বল ভেক্টর, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এটা যদি না পারো তাহলে লজ্জার, আসলে যারা বি বলতেছো তাহলে তাদের জন্য লজ্জা। আসলে আমারই কি করা উচিত? প্রিয়তম থেকে বিদায় নেওয়া উচিত। ছি। নেক্সট দেখো, ওকে, এটা আমরা পড়াইনি, এটা বাদ, পরে বোর্ড এমসিকিউ যা পড়াইছি এখান থেকে বোর্ডে কি কি আসছে দেখি চলো।
আচ্ছা দেখি এটা কে কে পারো। এটা কি একটি একক ভেক্টর? আচ্ছা ভাইয়া আগে দেখি এই যে একটা ভেক্টর দিছে, বলছে এটি কি একটি একক ভেক্টর কিনা যাচাই করি। একক ভেক্টর হলে মান কত হইতে হবে বলো সবাই, সবাই বলো মান কত হইতে হবে? একক ভেক্টর হলে মান কত হতে হবে? একক ভেক্টর হলে মান কত হতে হবে? একক ভেক্টর হতে হলে মান কত হবে? উত্তর দাও। 1। সো আমরা এটার মান বের করি আগে। মান, এটা তো একটা ভেক্টর, এটার মান কত? মান হচ্ছে এ, এ হবে √ অফ আই এর সহগ কত 1, জে এর সহগ কত 1, কে এর সহগ কত 1, তাহলে 1 স্কয়ার যোগ 1 স্কয়ার যোগ 1 স্কয়ার, এটার মান হচ্ছে √3। বলো এটা কি একক ভেক্টর? ভাইয়া আই জে কে এর সামনে কিছু নাই মানে এদের সামনে 1 আছে, তাহলে এটা হচ্ছে 1 1 1, তাহলে এটার মান হলো √ অফ 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার √3। এটা কি একক ভেক্টর? উত্তর দাও আগে, যেটা বলছি সেটা উত্তর দাও। এটা কি একক ভেক্টর? না, এটা একক ভেক্টর না। এটা কি একটা সঠিক ভেক্টর? ইয়েস। এটার যেহেতু মান 0 নয়, এটার মান √3, তার মানে এটা একটা সঠিক ভেক্টর। বুঝা বুঝা। এবং এটা একটা বিন্দুর অবস্থান নির্দেশ করে। কোন বিন্দুর অবস্থান? 1 1 1 বিন্দুর অবস্থান নির্দেশ করে, তাহলে এটা একটা অবস্থান ভেক্টর। তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 3। ইয়েস, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 এবং 3। সুন্দর না? পারবো না? এই তো পারছো, ভেরি গুড। 2 এবং 3 হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, সমজাতীয় অসমমানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? বলো 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 বলো। সমজাতীয়, অসমমান, বিপরীতমুখী, বলো কি বলবো এটা? সমজাতীয় ঠিক আছে, কিন্তু অসমমান এবং বিপরীতমুখী, এটাকে কি বলবো? এই দুইটা ভেক্টরকে কি বলবো? এই যে সমজাতীয় অসমমান, এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, অসমমান বিপরীতমুখী, এদেরকে কি বলবো? এখনো পোলাপান কত ভুল করতেছে, সি বি এ। আরে এত ছাগলামি করলে হয়? তাহলে তো ক্লাসে মনোযোগী ছিল না। যারা এ বি বলতেছো তারা তো ছাগলামি করতেছো কেন? এটা তো বিসদৃশ ভেক্টর। অ্যান্সার হচ্ছে সি, বিসদৃশ ভেক্টর। একটি বস্তু নির্দিষ্ট দূরত্বে যেদিকে অতিক্রম করে তাকে কি বলে? বলো। নির্দিষ্ট দূরত্বে যে দূরত্ব অতিক্রম করে, সরি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? কুইজ। তাকে কি বলে? একজন বলছে সরণ ভেক্টর, শাকির, জান্নাতুল ফেরদাউস। ইয়েস, সরণ ভেক্টর, এটাকে বলে সরণ ভেক্টর। আমরা আগেই বলছিলাম দূরত্ব উইথ ডিরেকশন, দূরত্ব উইথ ডিরেকশন এটাই হচ্ছে সরণ। দূরত্ব উইথ ডিরেকশন হচ্ছে সরণ। মনে করে দেখো, গত ক্লাসে পড়াইছি। এটা হচ্ছে সরণ ভেক্টর। শূন্য ভেক্টরের ক্ষেত্রে শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই। শূন্য ভেক্টরের ত্বরণ থাকে, ভুল কথা। শূন্য ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু একই জায়গায় থাকে। ইয়েস, মানে এই যে দেখো শূন্য ভেক্টর, এটা হচ্ছে শূন্য ভেক্টর, এটার আদি বিন্দু যা শেষ বিন্দু তাই, কারণ এখানে শূন্য, মান শূন্য, তাহলে দিক নাই 1 আর 3, তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 3। অ্যান্সার হচ্ছে বি। নেক্সট, কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে সেই ভেক্টরকে কি বলে? বলো। পাদবিন্দু যেটা, শীর্ষবিন্দু ওইটা, এই ভেক্টরটাকে আমরা কি ভেক্টর বলবো? সকল বোর্ডেই আসছে, মোটামুটি বহুবার আসছে। বলো বলো বলো। পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে, মানে এই যে এই পয়েন্ট, এই বিন্দুর পাদবিন্দু যেটা, শীর্ষবিন্দু এটা, এই বিন্দু পাদবিন্দু, এই যে এটাই পাদবিন্দু, এটাই শীর্ষবিন্দু, বলো এটা কি ভেক্টর? এটাই পাদবিন্দু, এটাই শীর্ষবিন্দু, তাহলে আমরা বুঝতেই পারছি এটাকে বলা হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এই তো, ভেরি গুড, সবাই পারছো, নাল ভেক্টর। নেক্সট, সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি? সমজাতীয় মান সমান একই দিকে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 2 ও 3। সমজাতীয় মান সমান একই দিকে। নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? বলো দেখি। নিচের কোনটার দিক নির্দিষ্ট নয়? দিক নির্দিষ্ট নয়, পড়াইছি, পড়ানোর সময় বারবার বলেছি নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়, বলো। এই তো সবাই পেয়ে যাচ্ছ, দেখছো এই প্রশ্নগুলো বারবার আসতেছে। ডি নাম্বার, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর, এরপরে
কোন ভেক্টর এবং একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দেখি, এটা যে পারবা সে বুঝবো যে আজকের ক্লাস পুরোটা বুঝছো। কোন ভেক্টর, এটার এবিসিডি না লিখে অ্যান্সারটা লিখো। কোন ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ। কোন ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ। কোন ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ। তোমাদের মনে আছে এই যে চিত্রটাকে দেখাইছি, চিত্রটা কি সাধে আঁকছি? সাধে আঁকি নেই। এই যে চিত্রটা, এত সুন্দর করে চিত্রটা যে আঁকছি, দেখো এই যে একক ভেক্টর, যে মূল ভেক্টরের দিকেই হচ্ছে একক ভেক্টর, তাই না? তাহলে মূল ভেক্টর এবং এই একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত দেখা যাচ্ছে বাচ্চারা? কোণ কত দেখা যাচ্ছে? মূল ভেক্টর এবং একক ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখা যাচ্ছে 0 ডিগ্রি, রাইট? তাহলে অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি। সবাই সুন্দর, সবাই ভেরি গুড, ভেরি গুড। দেখো, এ ও বি সমান্তরাল হলে, এটা একটা ভুয়া প্রশ্ন। আচ্ছা, এইবার এটা যে পারবা সে আরো বস। ভুয়া প্রশ্নটা বাদ দিই, প্রশ্ন মানে ভুল আছে, ভুয়া প্রশ্ন। এটা দেখি কে কে পারো। এ ও বি দুটি ভেক্টর কি? দেখো ভাই, এ ভেক্টর হচ্ছে -2 বি ভেক্টরের সমান। তাহলে এ এবং বি ভেক্টর দুটি কি? এই মনে করো এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। বিপরীত দিককে আমরা বুঝলাম কারণ মাইনাস। তাহলে এ ভেক্টর সমান সমান মাইনাস বি ভেক্টর লিখতে পারবো না, কারণ আমাদের বলছে দুইটা বি ভেক্টরের সমন্বয়ে একটা এ ভেক্টর সমান, মানে দুইটা ভি ভেক্টরের গুণফল হচ্ছে একটা এ ভেক্টরের সমান। এরা পরস্পর কি? সদৃশ, বিসদৃশ না সমরেখ? বলো। বাহ বাহ, আমার ছেলেপান খুবই ব্রিলিয়ান্ট। এরা তো সদৃশ হওয়ার প্রশ্নই আসে না, এরা বিসদৃশ, কারণ সমজাতীয় কিন্তু মান ভিন্ন এবং দিক বিপরীত। বিসদৃশ কিন্তু এরা সমরেখ, একই রেখার উপর, তাই না ভাইয়া? যে একই রেখার উপর, তার মানে এটা সমরেখ। সমরেখ, তাহলে 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, তারপরে স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি? বল, নিচের কোনটি স্কেলার রাশি? আন্ডা বাচ্চারা, ও আমার আন্ডা বাচ্চারা বলো, নিচের কোনটি স্কেলার রাশি? শক্তি স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি। তাহলে 1 এবং 3 হচ্ছে স্কেলার রাশি। এই হচ্ছে এখন পর্যন্ত যা যা পড়াইছি, এখান থেকে বোর্ডে যা আসছে সব কমপ্লিট। এখান থেকে সিকিউ আসে নাই? আশা করি সিকিউ বলতে খ নাম্বার আসছে এরকম যে সকল সমান ভেক্টর সদৃশ, সকল সদৃশ সমান নয়, পড়ায় দিছি অলরেডি। ওকে, সব পড়ায়নি ক্লাসে হয়ে যাবে। এবার অ্যাডমিশন, এখান থেকে অ্যাডমিশন এমসিকিউ কি আসছে দেখে নিই, চলো। নিচের কোনটি স্কেলার রাশি? খুলনা ইউনিভার্সিটি 19-20। এটার উত্তর দিয়ে তোমরা খুবিয়ান হয়ে যাও। বলো এটার উত্তর কি? এটার উত্তর দিয়ে তোমরা খুবিয়ান হয়ে যাও। খুবিয়ান, আমি দেখতে চাই খুবিয়ানদের। কোনটি স্কেলার রাশি বলো? খুবিয়ানদের দেখতে চাই। ও খুবিয়ানরা বলো 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 বলো। এটা তো গত ক্লাসেও করেছি, এটা অ্যান্সার হচ্ছে ডি, ঘনত্ব। ঘনত্ব স্কেলার রাশি। তড়িৎ ক্ষেত্র কেন ভেক্টর? ভাই তড়িৎ ক্ষেত্র বলতে তড়িৎ প্রাবল্য বোঝায়। তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য মানে বল। একক কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বলকে বলা হয় প্রাবল্য। তাহলে প্রাবল্য হচ্ছে বল। বল কি রাশি? ভেক্টর রাশি। প্রাবল্য মানে একক চার্জে ক্রিয়াশীল বল, তো এটা ভেক্টর রাশি ডেফিনেটলি। এবার ইঞ্জিনিয়ারিং এখান থেকে অ্যাডমিশন দিতে সাহস পায় না কেউ, কারণ ইঞ্জিনিয়ারিং এখান থেকে কি অ্যাডমিশনের প্রশ্ন দিবে, সেখানে ইঞ্জিনিয়ারিং আসে না। যদি আসতো আমি নিয়ে আসতাম। এবার মেডিকেল আসছে, এখান থেকে দেখি কি আসছে। কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়? মেডিকেলে আসবে নয়, কোনটি নয়? দেখি আমার মেডিকেলিয়ানদের দেখি, আমার ডিএমসিয়ানদের দেখি। সরি, এটা ডিএমসিতে আসে না, এটা ডেন্টালে আসছে আর কি, 20-21-এ। বলো নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়? মানে ভেক্টর নয়, নিচের কোনটি ভেক্টর নয়? অবশ্যই এখানে এইটা ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটা ভেক্টর নয়। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, দ্রুতি। দ্রুতি ভেক্টর নয়। স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয়? মানে কোনগুলা সঠিক নয় স্কেলার রাশির ক্ষেত্রে, কোনটা সঠিক নয়? স্কেলার রাশি যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়, এটা সঠিক। কিন্তু যদি স্কেলার মানে দিক নাই, দিক না থাকলে গাণিতিক নিয়মে করা যাবে। আর ভেক্টর রাশি যোগ বিয়োগ এগুলা ভাই বীজগণিত দিয়ে করতে, সরি জ্যামিতি দিয়ে করতে হয়। তাহলে স্কেলার রাশি যোগ বিয়োগ গাণিতিক নিয়মে করা যায়, এটা সঠিক কথা। মানের পরিবর্তন হলে স্কেলার রাশি পরিবর্তন হয়, এটাও সঠিক কথা। আর ভেক্টরের পরিবর্তন মানে মানেও পরিবর্তন বোঝায়,
অথবা দিকেও পরিবর্তন বোঝায় অথবা উভয়ে পরিবর্তন বোঝায়। দুটি স্কেলার রাশির গুণফল একটা স্কেলার রাশি, এটাও সঠিক কথা। তার মানে এই তিনটা সঠিক কথা, একটা কথা আছে যেটা ভুল। দুটি স্কেলার রাশির কোনোটির শূন্য হলেও এদের গুণফল শূন্য হতে পারে, কোনোটির মান শূন্য না হলেও গুণফল শূন্য হতে পারে, কখনোই সম্ভব না। শেষ। দুটি স্কেলার রাশির কোনোটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে, এটা ভুল কথা। কারণ ধরো একটার মান 5 আরেকটার মান 5, 5 5 25, একটার মান 5 আরেকটার মান 1, 5 1 5, বাট মানে গুণফল শূন্য হওয়ার জন্য একটাকে শূন্য হইতে হবে। বাট এখানে বলছে কোনোটির মান শূন্য না হলেও শূন্য হইতে পারে গুণফল, এটা ভুল। তাহলে এটা ভুল, এটা সঠিক না। এই তো বুঝতে পারছো, সি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট, নিম্নের কোনটি স্কেলার রাশি বলো? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2009-10 আসছে, পারবো আমরা। তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। এরপরে আচ্ছা এবার দেখি, এটা লাস্ট আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। এটা লাস্ট একটা অঙ্ক, একটা এইচডব্লিউ দিব আর একটা অঙ্ক পড়বো। বলো এটা কত হবে? পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, পি কিউ ভেক্টর প্রকাশ করো। তাহলে ভাই সহজ কথা, যদি পি কিউ ভেক্টর বের করতে চাই, পি কিউ ভেক্টর, পি কিউ মানে পি থেকে তুমি কিউতে গেছো, পি কিউ ভেক্টর মানে পি থেকে তুমি কোথায় গেছো? কিউতে গেছো। তাহলে আমরা লিখতে পারবো ও কিউ মাইনাস ও পি। ও কিউ মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক যেটা 3 - 2 4, তাহলে এটা লিখতে পারবো 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটা হচ্ছে ও কিউ মাইনাস ওপি। ওপি মানে এটা, মানে মাইনাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটা থেকে এটা বিয়োগ করে দেব। এটা তো কানার ভাই অন্ধ পারে, আর তোমরা তো কানার ভাই অন্ধ না। দেখো আমরা বলছে কি পি কিউ ভেক্টর বের করো, তার মানে কিউ থেকে পি বিয়োগ দিব। এই যে কিউ থেকে পি বিয়োগ দিচ্ছি, ভেক্টরটা বিয়োগ দিচ্ছি। কানার ভাই অন্ধ পারবে, তাই না? যেমন দেখো 3টা আই থেকে মাইনাসে মাইনাসে প্লাস 3টা আই, 3টা আই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 6টা আই ক্যাপ মাইনাস 2j প্লাসে মাইনাসে মাইনাস 4j, তাহলে মাইনাস 6j ক্যাপ প্লাস 4k মাইনাসে প্লাসে মাইনাস প্লাস 4 থেকে মাইনাস 5 বিয়োগ গেলে প্লাস 4 এর সাথে মাইনাস 5 যদি করো তাহলে পাবো মাইনাস কে ক্যাপ। এই হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। শেষ। এই হচ্ছে পি কিউ ভেক্টর। এবার এটার মান বের করতে বলছে। পি কিউ ভেক্টর প্রকাশ করে ফেললাম, এবার এটার মান কত বলছে, পি কিউ ভেক্টরের মান কত। তো মান কেমনে বের করবো? খুবই সোজা, জাস্ট ভেক্টর সাইনটা বাদ দিয়ে দিই। যে পি কিউ, পি কিউ হচ্ছে রুট ওভার অফ 6 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার আর কে ক্যাপের মান -1 স্কোয়ার। 36 36 72 আর 1 73 রুট ওভার অফ 73। এ হচ্ছে এটার মান এবং এ হচ্ছে এটা ভেক্টর, দুইটাই হচ্ছে অ্যান্সার। সোজা না কঠিন তোমরাই বলো? এগুলোতে এসএসসি চেয়েও সোজা, তাই না? এই পোলা ভাই সোজা না? কানার ভাই অন্ধ, কিভাবে চোখে দেখবে? কারণ সে কানার ভাই। ওকে, সো আমরা এটা পারবো, মানও বের করতে পারবো, ভেক্টরটাও বের করতে পারবো। এরপর এই যে এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। এই এইচডব্লিউটা সবাই করবা, করে প্রাইভেট গ্রুপে দেখাবা। R1 ভেক্টরটা দিয়ে দিছে, R2 ভেক্টরটাও দিয়ে দিছে। বলছে R1 প্লাস R2 মডুলাস। এটা মানে বোঝাচ্ছে ফার্স্টে R1 ভেক্টরের সাথে R2 ভেক্টরটা যোগ করবা। কথা কি বুঝছো? যোগ করার পরে তুমি একটা ভেক্টর পাবা না, তারপর মডুলাস বলতে বোঝায় তার মান বের করবা, মানে রুট ওভার অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? ফার্স্টে R1 এর সাথে R2টা যোগ করবা, যোগ করার পর তুমি একটা ভেক্টর পাবা না, এরপর এটার মান বের করবা, রুট ওভার অফ x স্কোয়ার। মডুলাস বলতে বোঝাচ্ছে মান বের করো, মান। পারবো। বলছে এবি ভেক্টরের মান বের করো। এই যে ও এ ও বি, তাহলে এবি ভেক্টর মানে কি বুঝছো কথাটা? এবি ভেক্টর মানে হচ্ছে ফাইনাল কে বি, তাহলে ওবি মাইনাস ও এ, এটা হচ্ছে এবি ভেক্টর। এই এবি ভেক্টরটা বের করে তারপর তার মান বের করবা। এই যে ওবি ভেক্টর থেকে ও এ ভেক্টর বিয়োগ দিলে তো এবি পাওয়া যাবে। আমি আবারও বুঝাই, এবি এখানে শেষে কে আছে? বি। তাহলে বি বিন্দুর অবস্থান থেকে এ বিন্দুর অবস্থানটা বিয়োগ করতে হবে, করে তুমি যেই ভেক্টরটা পাবা তারপর তার মডুলাস অর্থাৎ তার মান বের করবা। পারা সম্ভব নাকি অসম্ভব আমাকে জানাও কমেন্টে।
এই পারবো পারবো আমরা। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এবং নেক্সট ক্লাসে আমরা অনেক জোস জোস জিনিস পড়বো। আমাদের সংজ্ঞা মঙ্গা পড়া শেষ। এই সংজ্ঞাগুলো পরীক্ষায় আসবে ক নাম্বারের জন্য, খ নাম্বারের জন্য, মনে থাকে যেন সবার। পারিব, ইয়েস, করবে ফেলবা। এই হচ্ছে আজকের ক্লাস। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, লাভ ইউ অল। তোমাদেরকে কিন্তু আমি ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়াচ্ছি। আমি চাইলে খুব দ্রুত পড়াতে পারি, বাট এখন দ্রুত দরকার নেই। কলেজ শুরু জুলাই মাসে, তার আগে ভেক্টরটা ভালো মতো বুঝতে হবে। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ অল।